আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছো। তো দেখো তো আজকে আমাদের ক্লাসে ক্লাস ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? আর আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি কমেন্টে জানাও। আমার এখানে সবকিছু ক্লিয়ার আছে। হ্যাঁ। আর তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে অবশ্যই ভাইয়া ক্লাসটা শেয়ার করে দাও। ওকে। আমি একটু শেয়ার করে দিচ্ছি। আমাদের যে মেসেঞ্জার গ্রুপে তোমরা যারা অ্যাড আছো, ঠিক আছে, তারা অবশ্যই গ্রুপে ক্লাসে শেয়ার করে দাও। আর আমরা কিছুক্ষণের ভিতরে ক্লাসে শুরু করে দেবো, ঠিক আছে? সবাই ক্লাসটা একটু জয়েন হোক। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, তোমাদের এলাকায় আবহাওয়া কেমন? তোমাদের এলাকায় কি বৃষ্টি হয়? তোমাদের এলাকার আবহাওয়া কেমন একটু আমাকে জানাও। আমাদের বরিশালে প্রচুর বৃষ্টি হচ্ছে। আহ, কিছুক্ষণ বৃষ্টি পরে আবার থামে, আবার শুরু হয়। ঠিক আছে। অবস্থা খুবই খারাপ সব জায়গায়। পানিতে তলায় গেছে অনেক এলাকায় দেখলাম। আচ্ছা ভাই, তোমরা যারা ক্লাস আছো তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও। আজকে কোন চ্যাপ্টার পড়াবেন? আচ্ছা ভাইয়া, আজকে আমরা অষ্টম অধ্যায় বৃত্ত থেকে আমরা এমসিকিউ সলভ করবো। ওকে। আচ্ছা, দেখি আমাদের সাথে কে কে ক্লাসে আমার। আচ্ছা, দেখি দেখি কে কে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছে। আচ্ছা। আচ্ছা দেখো, আমি কিন্তু তোমাদের এই যে মাত্র কমেন্ট করলাম, এখানে আমি কমেন্টটা প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, সবাই ক্লাসে শেয়ার করি। ওকে ভাইয়া। আচ্ছা, দেখি আমাদের সাথে কে কে ক্লাসে যুক্ত আছে। আচ্ছা। আচ্ছা, তুমি ইতিমধ্যে অনেকেই ক্লাসে যুক্ত হয়ে গেছো। আচ্ছা, শেয়ার ডান। আচ্ছা, আমি এখানে নুরুল জান্নাত জ্যোতি, প্রচুর পরিমাণে বৃষ্টি দিনাজপুর, হ্যাঁ ঠিক আছে। সব জায়গায় বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আচ্ছা, সময় আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আফসানা মিমি, ওয়েদার ভালো না, বৃষ্টি বেশি। আচ্ছা। শিমু, আচ্ছা। আহ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শাদান, ওকে। তো দেখো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে। তো দেখো আজকে আমরা অষ্টম অধ্যায় গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করবো। দেখো এই অধ্যায়ে প্রচুর এমসিকিউ আছে। ওকে। অনেকগুলো এমসিকিউ আছে, সেগুলো আমরা আজকে সলভ করবো। তো দেখো, প্রথমেই যে এক নাম্বার একটা এমসিকিউ দেখতে পাচ্ছি আমরা। ওকে। আচ্ছা, আমরা একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। এই যে এবারে জুম করে দিলাম। ওকে। আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ। সবাই এমসিকিউতে, হ্যাঁ সবাই এমসিকিউ গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আর যদি তোমাদের কথা বুঝতে অসুবিধা হয় আমি করে দেবো, সমস্যা নেই।
সাথে সাথে ভাই কমেন্ট করবা। আর আজকের ক্লাসে যারা ভাই নতুন, তোমরা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, বা পরবর্তী যে আপডেট গুলো দেবো আমরা ক্লাসের, সেগুলো যাতে তোমরা সহজেই পেয়ে যাও। ঠিক আছে? আর দেখো আমাদের ক্লাসের ডিসক্রিপশনে দেখো, আমাদের এই যে লাইভ ক্লাসে চলতেছে, দেখো উপরে ডিসক্রিপশনে আমি তোমাদের আমাদের যে অফিসিয়াল গ্রুপ, সেই গ্রুপের লিংক দিয়ে রেখেছি। মানে তো দেখো ওইখানে জয়েন নাও লেখা আছে, ঠিক আছে? ওই জয়েনে ক্লিক করে তোমরা ওইখানে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবা। তো দেখো, হ্যাঁ, 1 নাম্বারটা আর 59 দ্রুত অ্যান্সারটা সবাই দ্রুত দাও। আচ্ছা, তোমরা ইতিমধ্যে অনেকেই অ্যান্সার দিতেছো। তো দেখি 1 নাম্বার এমসিকিউটা কি বলা আছে এখানে। তো দেখো, এখানে বলা আছে একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে বলা আছে ওপি, দেখো ওপি। আচ্ছা, দেখতে অসুবিধা হচ্ছে মেবি, যারা এই যে এবার ঠিক আছে। হ্যাঁ, তো দেখো এখানে দেওয়া আছে ওপি। ওপি সমান 3 সেন্টিমিটার, এইটা সমান সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে। একটু ভালো করে লিখি আমরা, 3 সেন্টিমিটার। ও এম এন, মানে এই এম এন, এম এনটা কি বলতে পারো তোমরা? দেখি কে কে বলতে পারো এম এন, এই যে রেখাটা, এই বৃত্তের ভিতরে এই রেখাটা কি রেখা, মানে এই রেখাটাকে কি বলে? এম এবং এন, ঠিক আছে? এইটা বলছে 8 সেন্টিমিটার হলে ও এন কত, মানে এই ও এনটা বের করতে বলছে। ওকে, তাহলে দেখো, হ্যাঁ, আর তোমরা ইতিমধ্যে অনেকে অ্যান্সার দিয়েছে যে গ হবে। আচ্ছা, দেখো ভাই, তোমরা আগে ম্যাথটা করবা, তারপর অ্যান্সার দেবো। তো তোমরা কখনো নোট বা গাইড দেখে অ্যান্সার করবা না, ওকে? তাহলে তোমরা নিজেরাই নিজেকে বাজ দেবা, ওই বুঝছো? তোমাদের ভুল হোক সমস্যা নেই, এখন শিখে নেবো। ঠিক আছে? তো যারা একটু চোরামি করবা, তাদেরা নিজেরাই নিজেকে বাজ দেবা, কোনো সমস্যা নাই, আমারও সমস্যা নাই। আর তোমার তো লস। ঠিক আছে? তো যাই হোক, তো দেখো এখানে কি আছে, ওপি সমান সমান 3 সেন্টিমিটার। তো এখানে ওপি সমান সমান 3 সেন্টিমিটার। ওকে, 3 সেন্টিমিটার। আর এম এন, তো দেখো এম এন হচ্ছে কি আমাদের জ্যা। ওকে, এম এনটা হবে কি জ্যা। তাহলে দেখো, এই যে এম এন হচ্ছে জ্যা, মানে আর এখানে এম এন রেখাকে ওপি, মানে এইটা হচ্ছে লম্ব, এম এন রেখার উপর হচ্ছে এটা লম্ব। তার মানে কি, এই এই পি এন এবং পি এম রেখা সমান। ঠিক আছে? তার মানে কি, মানে এই রেখাটাকে আমরা অর্ধেক করে, মানে ভাগ করে দিলাম লম্ব দিয়ে। ওকে, তাহলে যেহেতু এম এন কত, এম এন দেখি আমরা যদি এখানে লিখি, এম এন সমান কত, 8 সেন্টিমিটার। ঠিক আছে? তো যেহেতু আমরা ওপি দ্বারা যদি লম্ব মানে আঁকে এখানে, তাহলে তো ভাগ হয়ে যায়, মানে দুটো অংশ সমান সমান দুটো অংশ হয়ে যায়, মানে এম এন রেখাটা। তাহলে আমরা বলতে পারি এই যে এম মানে পি এম সমান পি এন। ওকে, লিখতে পারি কি, পি এম সমান পি এন। ওকে, তো যাই হোক, দেখো, তাহলে দেখো, তাহলে এটা কি বলতে পারি, দেখো যেহেতু এম এন রেখাটা কত, এম এন রেখা 8 সেন্টিমিটার, তাহলে আমরা এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? এটা 4 হবে। ঠিক আছে? পিএন সমান 4, আর এই যে পিএন সমান 4, তো 4 আর 4 যদি যোগ করি, তাহলে কিন্তু আবার 8 হয়, মানে এম এন রেখাটা হয়। তাহলে কি বলছে, ও এন রেখাটা বের করতে বলছে, মানে ও এন মানে কি, ও ত্রিভুজ। ঠিক আছে? মানে এই যে ত্রিভুজটা দেখো, ও পি এন, এই যে ত্রিভুজটা, মানে এটা তো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে ও পি এন এটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে ওই আমরা ওপি জানি, আর এই পিএন, দেখো পিএনটাও জানি, পিএন কত, 4, এই যেখান থেকে বের করে ফেলাম সহজেই। তাহলে ও কি রেখাটা হবে কি, এটা তোমাদের ওই যে পিথাগোরাসের যে উপপাদ্যের সূত্রটা আছে, ঠিক আছে? পিথাগোরাসের সূত্র তোমরা জানো না, সেই সূত্রটা অ্যাপ্লাই করলে এখান থেকে পেয়ে যাবে, তাই না? খুবই সহজ। হ্যাঁ, এটা জান্নাতুল ফেরদাউস সঠিক বলেছো যে এম এন যে হবে, গ হবে। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, তাহলে দেখো আমরা একটু সমাধান করি, তাহলে কি হবে, এই যে ও এন, তো দেখো অতিভুজ, ওন তো অতিভুজ, তো আমরা জানি কি অতিভুজ স্কয়ার মানে ও এন স্কয়ার সমান সমান, তো দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো লম্ব কোণটা এখানে, লম্ব হচ্ছে ওপি, তো দেখো ওপি স্কয়ার প্লাস ভূমি কোণটা, ভূমি হচ্ছে পিএন, তো দেখো এই যে পিএন স্কয়ার। তো এখান থেকে ওএন বের করবো, তো লাগবে কি, অর্থাৎ ওএন, ওএন সমান সমান, দেখা যায়, হ্যাঁ দেখা যায়। তো লাগবে কি, ওএন সমান সমান, এখন এই স্কয়ারটা তো উঠাইয়ে দিই এখান থেকে, তাহলে ডান পক্ষেটা রুট হয়ে যাবে, তাই না? তাহলে লাগবে কি, ওপি স্কয়ার মাইনাস পিএন স্কয়ার। তাহলে দেখো এটা আমরা করি, তো দেখো এখানে রুট ওভার দিলাম, আর ওপি কত, দেখো ওপি 3, তো আমরা এই 3 কে স্কয়ার দিলাম মাইনাস, আর এখানে দেখো পিএন, দেখো পিএন কত, দেখি পিএন বা পিএম, তাহলে কি হইলো 4, তো এটাকে স্কয়ার দিয়ে দিলাম, তাহলে কত আসে দেখো। হ্যাঁ, তো দেখো এটাকে আমরা যদি রুট করি, তাহলে দেখো 3 3 কত, দেখো 3 স্কয়ার মানে 3 3 9, আর এখানে কিন্তু প্লাস, ঠিক আছে? তাহলে দেখো 4 4 16 প্লাস 16। ওকে, তাহলে দেখো কত আসে, 16 আর 9 কত, 25, আর 25 কে যদি রুট করি, তাহলে কত হবে, 5। 25-এর বর্গমূল কত বলো তো, 5। তাহলে তার সঠিক অ্যান্সার কত, 5, এই যে 5। তোমরা অনেকে সঠিক অ্যান্সার দিয়েছো, যারা বুঝো নাই বা ম্যাথটা করতে পারো না, তাদেরকে আমি করে দিলাম। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে,
এরপর আমরা পরেরটায় চলে যাব। দেখো ভাইয়া, এরপর আমরা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো। দেখি এবারে কোনটা দেওয়া যায়। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে আমরা অন্য ম্যাথে চলে যাব। এখান থেকে আর করাবো না, এদিকে চলে যাই, যেহেতু আজকে অনেকগুলো ভাইয়া এমসিকিউ আছে। ঠিক আছে, আজকে ক্লাসে অনেকগুলো আমরা এমসিকিউ করবো। হ্যাঁ, তো এবারে আমরা সম্পূর্ণ এবারে একটা ভিন্ন টাইপে চলে যাব। ওকে, এবারে ভাই আমরা সম্পূর্ণটা ভিন্ন টাইপের প্রশ্ন চলে যাবো। এখানে তোমাদের অনেক বেশি বেসিক বোঝার বিষয় আছে, তো সেইগুলো তোমরা দেখবা এবং শিখবা। যারা পারবা না তাদেরকে অবশ্যই শিখিয়ে দেবো। তো এই যে দেখো 11 নম্বর এমসিকিউটা দেখো, এইখানে কি বলা আছে দেখো, একটু ভালো করে দেখো। বলা আছে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোনটি হওয়ার সম্ভাবনা আছে। দেখো এখানে উপচাপটা কি সেইটা আমাদের বুঝতে হবে। বৃত্ত তো আমরা জানি, ঠিক আছে, বৃত্ত বিষয়টা আমরা জানি, কিন্তু উপচাপ, উপচাপের বিষয়টা আমরা কে কে জানি দেখি। কমেন্ট করো সবাই, ভাইয়া একটু রেসপন্স করো। আচ্ছা, আহ, দেখি কে কে পারো এটা। আচ্ছা, যারা পারো না তাদেরকে আমি একটু তোমাদের শিখাই। এখানে উপচাপ, তো দেখো আমি তোমাদের একটু বেসিকটা ঝালাই করে দিই। দেখো, হ্যাঁ, তো দেখো এইখানে আমরা তো জানি বৃত্ত তো সবাই আঁকতে পারি, তাই না? তো আমরা প্রথম কি করবো, একটা বৃত্ত নিলাম। দেখো ভাই, এখানে কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করো, তাহলে তোমরা ইজিলি ম্যাথটা করতে পারবা। তো এই ধরো কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম। ওকে, ডান। তো এইটা বলছে কি, বৃত্তের উপচাপ। ঠিক আছে, তো উপচাপটা কি দেখো, আগে তোমাদের অর্ধচাপটা শিখাই, তারপর আমরা ধীরে ধীরে ভিতরে যাব। তো দেখো ও কেন্দ্র বিশিষ্ট যদি আমরা এখানে তোমাদের একটু অঙ্কন করি, দেখো অর্ধচাপ মানে কি, এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এইটার যে অর্ধেক, তো অর্ধেকের উপরে যে আমরা এই চাপটা নেব, এই যে চাপটুকু, এই এই যে উপরের অংশ, মানে এই অর্ধ, মানে অর্ধেক, এটা হচ্ছে অর্ধচাপ। ঠিক আছে, এইটাকে কি বলবো ভাইয়া, অর্ধচাপ। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, তারপর দেখো উপচাপ। উপ মানে কি ভাইয়া, উপ মানে ছোট, তোমরা অনেকে হয়তো বা নাও জানতে পারো। উপ মানে ছোট, তাহলে কি হইতে পারে, ধর আরো একটা এইখানে আমরা বৃত্ত আঁকলাম। ওকে, ধর এই একটা ওপেন বিশিষ্ট বৃত্ত আঁকলাম আর একটা। তো ধরো এটা দিলাম না আর কি। ঠিক আছে, ওখান বিশিষ্ট বৃত্তের। এখন আমরা কি লিখবো, উপচাপটা শিখবো। তো উপচাপটা কি, উপচাপটা হচ্ছে ছোট, ছোট ছোট সবচেয়ে ছোট যে চাপটা। তো মনে করো আমরা এখান থেকে এইটুকু একটা চাপ নিলাম। ওকে, এই যে এইটুকু একটা চাপ নিলাম, এইখান থেকে এইটুকু। ওকে, এইখান থেকে এটার নাম দিই আমরা, এইটাকে নাম দিতে পারি এ বি। ঠিক আছে, আবার এটার নাম দিতে পারি এ বি। ওকে, তাহলে আহ, অর্ধচাপ গেল, এবার উপচাপটা গেল, এইটা হলো উপচাপ। ঠিক আছে, এখানে লাগবো উপচাপ। এরপরে দেখো, এবার আরেকটা আছে কি ভাইয়া, চাপের ক্ষেত্রে আরেকটা আছে। দেখো, হ্যাঁ, অধিচাপ আছে। এবারে আছে কোনটা ভাইয়া, অধিচাপ। তো এবার আমরা অধিচাপটা শিখবো। তাহলে দেখো এই যে একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তের উপর এইটা তো ছোট অংশটা নিলাম, এটা হচ্ছে উপচাপ। আর অধিচাপ মানে কি, বড় অংশটুকু। তাহলে এইখান থেকে শুরু করে আমরা এই এ বিন্দু থেকে শুরু করে আবার এই বি বিন্দুতে আসলাম, মানে এই উপরে এই অংশটা, এই সম্পূর্ণ অংশটা কি হইলো, উপরের অংশটুকু হইলো কি বলতো, অধিচাপ। দেখো এইখানে যে তোমাদের চাপগুলো শিখতেছে, এই চাপগুলো থেকে তোমাদের মাস এমসিকিউ বাই আসবে পরীক্ষায়। ওকে, তো একটু ভালো করে শেখো, বুঝতে পারবা। তাহলে দেখো উপচাপ গেল, অধিচাপ গেল, আর কি অর্ধচাপ গেল। ঠিক আছে, তো এইখানে দেখো প্রশ্নটা কি বলছে। দেখো তোমার একটা যদি মনে রাখার তোমার এটা কিন্তু মনে রাখার টেকনিক আছে ভাইয়া, তো টেকনিক কিন্তু পরে শিখাইতেছে। আগে দেখো বলছে কি, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, তো উপচাপ কয়, এই যে উপচাপ, এটা হইলো উপচাপ। মানে এই এ বিন্দু থেকে এই বি বিন্দুতে হইলে আমাদের উপচাপ। ওকে, এই নিচের অংশটুকু, উপরেরটা না কিন্তু ছোট অংশটুকু। তো বলছে যে অন্তর্লিখিত কোণ নিচের কোনটি হওয়ার সম্ভাবনা আছে। তো দেখো এইখানে কোনটি হওয়ার সম্ভাবনা থাকে, তো এইখান থেকে এইখানে অন্তর্লিখিত কোণ মানে ভিতরে কোণ আঁকবো। তাহলে দেখো এইখানে যেমন একটা কোণ আঁকি, ধরো এইখান থেকে এইখান থেকে এইখানে মিলিত হয়েছে। ওকে, এই যে দেখো কোণটা আমরা এখানে আঁকলাম, এই যে দেখো এইটা কোণ আঁকলাম। ওকে, তো বলছে কি, কোনটি হওয়ার সম্ভাবনা আছে, অন্তর্লিখিত কোণ নিচে কোনটি হওয়ার সম্ভাবনা আছে। তো এইখানে যে কোণটা হয়েছে, এই যে কোণটা, এই কোণটুকু, এই কোণটুকু কত হয়েছে, মানে এই কোণটুকুর মান কত হওয়ার সম্ভাবনা আছে। তো এইটা তোমরা কিভাবে মনে রাখতে পারো, দেখো উপচাপের ক্ষেত্রে কি লিখবো ভাইয়া, তোমাদের একটু বলি। দেখো উপচাপের ক্ষেত্রে মনে রাখবো, উপচাপ সমান সমান কি জানো, উপচাপের ক্ষেত্রে হবে তোমাদের কি বলতো,
হ্যাঁ, দেখি কে কে বলতে পারো। দেখো ভাই, উপচাপের ক্ষেত্রে কি হবে, তোমার যদি বলি উপচাপ সমান সমান এইভাবে মনে রাখতে পারো, উপচাপ সমান সমান কি, স্থূলকোণ। ঠিক আছে, স্থূলকোণ সমান উপচাপ। আবার এইখানে দেখো অধিচাপের ক্ষেত্রে কি হইবে তাহলে, ও অধিচাপের ক্ষেত্রে হইবে তোমাদের, অধিচাপ এখানে লাগবা, অধিচাপ সমান সমান কি, অধিচাপ সমান সূক্ষ্মকোণ। ঠিক আছে, কি লাগবা, অধিচাপ সমান সমান সূক্ষ্মকোণ। পারবা না? হ্যাঁ, সূক্ষ্মকোণ। ওকে, তো এইটা এইভাবে তোমার শর্টকাট টেকনিকে কিভাবে মনে রাখবা, শর্টকাট টেকনিকটা কি জানো, শর্টকাট টেকনিক হচ্ছে উপস্থিত। দেখো, উপস্থিত, যেমন তোমরা আজকে আমাদের ক্লাসটা করতেছো যারা লাইভে, তারা তো অবশ্যই আমাদের প্রেজেন্ট, অবশ্যই বর্তমানে উপস্থিত আছো, তাহলে এটা উপস্থিত হিসেবে মনে রাখবা। তার মানে কি, উপস্থিত, এইটা বলার কারণ কি, এই টেকনিকটা বলার কারণ হচ্ছে দেখো, উপ মানে এইখানে উপস্থিত, উপ, এই যে উপ আছে, এইখানে উপ আছে, আর এখানে দেখো স্থূল, তো স্থূল মানে কি, এই যে উপস্থিত, স্থিত। ঠিক আছে, এই যে স্থিত, তো এখানে স্থূলকোণ মনে রাখবা। ঠিক আছে, স্থিত দিয়ে আমরা মনে রাখবো স্থূলকোণ, আর উপ দিয়ে মনে রাখবো উপচাপ। ওকে, তো একটা যদি মনে রাখতে পারো, বাকিটা তোমরা এমনি পারবা। হ্যাঁ, তো যাই হোক, তো দেখো উপচাপটা তাহলে আমরা শিখলাম। তাহলে দেখো উপচাপটা হইবে যে স্থূলকোণ, আর অধিচাপটা হইবে সূক্ষ্মকোণ। কেমন অধিচাপটা সূক্ষ্মকোণ কেমন হয় দেখো, এই যে এ বি বিন্দুতে আমরা যে অধিচাপটা আঁকলাম, এই যে দেখো, এই যে অধিচাপ ছিল না, এই যে অধিচাপটা আঁকলাম, এইখানে যে আমরা একটা কোণ আঁকি, দেখো এইখানে বৃত্ত, এই যে বৃত্তে দেখো যদি আমরা একটা কোণ আঁকি, তো এইখানে দেখো, এইখান থেকে আমরা এইখানে যোগ করলাম, আবার এইখান থেকে এই যে বি বিন্দুতে যোগ করবো, তো দেখো এইখান থেকে আমরা বি বিন্দুতে যোগ করলাম, এই যে কোণটা হইলো, এইটা আমাদের সূক্ষ্মকোণ হয়েছে না, দেখো তো এইটা কি। আচ্ছা, তোমাদের একটু বলি, এইখানে যে কোণটা হইলো এ, এখানে একটা নাম ধরো ডি, ঠিক আছে, এ ডি বি কোণ। ঠিক আছে, এ ডি বি কোণ, এইটাকে বৃত্তস্থ কোণ না কেন্দ্রস্থ কোণ, তোমরা একটু কাইন্ডলি আমাকে অ্যান্সার দাও। দেখো, আমি তোমাদের আগে বেসিক যেগুলো আছে সেইগুলো আগে শিখাবো ভাই, বুঝছো? তো দেখো, মনে করো আমরা একটা বৃত্ত আঁকি, দেখো, এই মনে করো একটা বৃত্ত আঁকলাম, ওকে, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা নাম দিলাম ও। ওকে, তো দেখো, এখন এইখান থেকে যদি আমরা একটা কোণ আঁকি, দেখো এই যে কেন্দ্র দিয়ে যদি কোণ আঁকি, তাহলে এটা হবে, এই যে কোণটা আঁকলাম, এইখানে নাম দিতে পারি এ ও বি। ওকে, তো এইটা হচ্ছে কি, এই কোণটার নাম কি, কেন্দ্রস্থ কোণ। ওকে, মানে কেন্দ্র দিয়ে যে কোণটা আঁকবো সেটা কেন্দ্রস্থ কোণ। আর দেখো, এইখানে বৃত্ত, এইখানে দেখো, এই বৃত্ত দিয়ে যে কোণটা আঁকবো, এই যে দেখো, এইখানে এ ডি দিলাম, ঠিক আছে, এ ডি বি, তাহলে এখানে কোণটা আঁকি, এই এ কোণ, এই দেখো, সরি, এই যে, ঠিক আছে, এই এডিবি, এই যে কোণ রাখলাম, এইটা হচ্ছে কি, বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো সেইটাই, তাহলে দেখো এইখানে কি হইলো, এই যে যেটা বলছিলাম, এডিবি, এই যে এডিবি হয়েছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে দেখো এইখানে কি ছিল, অধিচাপ, অধিচাপের ক্ষেত্রে যদি এখানে বৃত্তস্থ কোণ, তো আমরা এই কোণটা হইবে অধিচাপের ক্ষেত্রে। তাহলে দেখো, এইখানে যে বৃত্তস্থ কোণটা আঁকলাম, এইটা কি অধিচাপ সমান সমান, এইখানে এটা কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ, দেখো এই এডিবি, এই কোণটা কি সূক্ষ্মকোণ। তাহলে দেখো, অধিচাপের বেলায় হবে সূক্ষ্মকোণ, উপচাপের বেলায় হবে স্থূলকোণ। এই দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট, এইটা আশা করি এখান থেকে তোমাদের একটা এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি দুইটা থেকে। তো দেখো, তাহলে এটা কি হবে, এখানে উপচাপের অন্তর্লিখিত কোণ নিচের কোণটি হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি, উপচাপের ক্ষেত্রে বস্তু, উপচাপের ক্ষেত্রে হবে কি, স্থূলকোণ। তাহলে স্থূলকোণের মান কত, স্থূলকোণের মান হয়েছে ভাইয়া, যে কোনো পরিমাণ 100, দেখো 180 ডিগ্রি থেকে ছোট বা 90 ডিগ্রি থেকে বড়। এই যে ধরো, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটা যদি নেই, তাহলে সম্পূর্ণটা হবে কত, 90 ডিগ্রি থেকে বড়। তাহলে দেখো, 180 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে বড়, সেইটা হচ্ছে আমাদের স্থূলকোণ। তো এখানে দেখো স্থূলকোণের মান কোনটা সঠিক হইবে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 70 ডিগ্রি, নাকি 110 ডিগ্রি? অবশ্যই 110 ডিগ্রি হইবে, ঘ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে কি, ঘ। এই যে দেখো, এই যে সঠিক অ্যান্সার ঘ। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এরপরটা আমরা চলে যাই। দেখো, আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, যারা বুঝতে পারছো তারা কমেন্টে ওয়াই লেখো বা ইয়েস লেখো। ঠিক আছে, তারপর দেখো, আমরা পরেরটা চলে যাব। এবার আমরা অধিচাপের ক্ষেত্রে চলে যাই। দেখো, একই টাইপের ম্যাথ, জাস্ট তোমাদের যে বেসিকটা বোঝাইছি, এই বেসিকটা থেকে অ্যান্সারটা করার চেষ্টা করো। দেখো, 12 নম্বরটা সঠিক অ্যান্সার দাও ভাই, তোমরা যারা ক্লাসে আসো অবশ্যই ভাইয়া 12 নম্বরটা সঠিক অ্যান্সারটা দাও। আচ্ছা, আমাদের এই লাইভ ক্লাসটা যারা পরবর্তীতে ইউটিউব থেকে বা পেজ থেকে যারা ক্লাসটা করবা ভাইয়া, অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবা এবং ক্লাসে শেয়ার করে দেবা। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে ভাইয়া, অবশ্যই কমেন্ট করবা।
ঠিক আছে, কমেন্ট করবা। তো দেখো এখানে কি বলছে, কোন বৃত্তের অধিচাপে, তো অধিচাপের ক্ষেত্রে কি বলছিলাম ভাই, মনে আছে? বলো তো, এই যে তোমাদের একটু দেখাই। অধিচাপের ক্ষেত্রে বলছিলাম যে সূক্ষ্মকোণ। ওকে, আচ্ছা এখানে সূক্ষ্মকোণ। ওকে, হ্যাঁ, আচ্ছা যেটা ছিল আগেরটাই তো ঠিক আছে, দ্বিগুণ। আচ্ছা, তো দেখো উপচাপের ক্ষেত্রে কি ছিল? উপচাপের ক্ষেত্রে ছিল উপস্থিত মানে স্থূলকোণ, আর অধিচাপের ক্ষেত্রে কি হবে? সূক্ষ্মকোণ। তাহলে দেখো কি বলছে, অধিচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি সূক্ষ্মকোণ। এটা তো খুবই সহজ। ক নাম্বারটা, এইটা যারা না পারবে তাদের জন্য ভাই একবার তো সমবেদনা। আচ্ছা 12 এ, হ্যাঁ, সবাই দ্রুত কমেন্ট করো দেখি। তাহলে এটা আমরা ক্লিয়ার, এটা হবে সূক্ষ্মকোণ। দেখি 12 ক, হ্যাঁ এটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো এরপর আমরা পরের ম্যাথে চলে যাই। দেখি এরপর আমরা পরে কোনটা করাইতে পারি। দেখি পরে কোনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে দেখি, এবার আমরা 13 নম্বরটা করবো ভাই। এগুলো কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে। ওকে, দেখো এই যে 13 নম্বরটা করবো। আচ্ছা, তো দেখো এখানে কি বলা আছে, দেখো এখানে একটা বৃত্ত দেওয়া আছে। তো এখানে বৃত্তের নাম দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, মানে একটা বৃত্ত এ বি সি। ওকে, তো ও বৃত্তের কেন্দ্র, তো ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এ ও বি মানে কি, এ ও বি। ভাই তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সাথে সাথে কমেন্টে আমাকে জানিয়ে দেবা। ওকে, তো দেখো এখানে কি বলা আছে, ও কিন্তু ও বৃত্তের কেন্দ্র, এবং এ ও বি সমান 40 ডিগ্রি, মানে এ ও বি মানে এই কোণটা, দেখো ভাইয়া এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, ও কোণটা মানে ও কোণটা। তারপরে এবং 40 ডিগ্রি হলে এ সি বি কোণ কটা, মানে সি কোণটা বের করতে বলছে, মানে এই কোণটা বের করতে বলছে। ওকে, তো দেখো এ সি বি মানে এই কোণটা বের করতে বলছে। তাহলে দেখো এইটার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো লাগবে এখানে, তো দেখো এইখানে তোমাদের যদি একটু প্রশ্ন করি, আমি যদি একটু প্রশ্ন করি তাহলে তোমরা দেখে অ্যান্সার দিতে পারবে না। দেখো এইখানে ও, এ ও বি এটা কি কেন্দ্রস্থ কোণ না বৃত্তস্থ কোণ? দেখো এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, আবার দেখো এ সি বি এটা কি, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, যেহেতু এই বৃত্তের সাথে কোণটা উৎপন্ন করছে এ সি বি। তাহলে দেখো কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এইটা নিয়ে একটা তোমাদের সুন্দর একটা মানে কি বলবো এটাকে, মানে সুন্দর একটা তোমাদের বিশেষ দ্রষ্টব্য আছে। ঠিক আছে, বিশেষ দ্রষ্টব্য। তো দেখো বিশেষ দ্রষ্টব্যটা কি হবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে এইটা এক একজন এক এক ভাবে বলে। তো আমি তোমাদের যেভাবে বলবো তোমরা সেইভাবে মনে রাখার চেষ্টা করবা। এইটা ভাই আমি যেটা বলবো এটা তোমাদের সবসময় সহজ লাগবে। ওকে, কঠিন ভাবে নেবো না। তো কি লাগবে এখানে দেখি, তোমাদের একটু লিখে দেখায়। কেন্দ্রস্থ কোণ লাগবে কি ভাইয়া, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের, দেখো বৃত্তস্থ কোণের, কোণের দ্বিগুণ। এই দুই গুণ লিখলাম, ঠিক আছে, তার মানে কি দ্বিগুণ। এইটা তোমরা মনে রাখবা ভাইয়া, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এই লাইনটা। ওকে, একদম সূত্রের মতো মনে রাখবা, সূত্রের মতো মনে রাখবা, সুন্দর করে নোট করে রাখো ভাইয়া। আর যে শর্টকাট গুলো বলবো সেগুলো নোট করে রাখবা, হ্যাঁ উপপাদ্য অনুযায়ী। ওকে, ঠিক আছে, তোমরা যারা অ্যান্সার পারো অবশ্যই অ্যান্সার করবা। তো দেখো এখানে কি বলছে, কেন্দ্রস্থ কোণ, যেটা বলছিলাম তোমাদের, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। মানে কি, এটার মানেটা কি? দেখো এটার মানে কি তোমাদের যদি একটু লিখে দেখে, এই দেখো এটা এভাবে লিখতে পারি, কেন্দ্রস্থ কোণ সমান, যেহেতু আগে কেন্দ্রস্থ কোণ লেখা আছে তো লাগবে কি, কেন্দ্রস্থ কোণ। তো দেখো কেন্দ্রস্থ কোণ সমান সমান চিহ্ন দিলাম, তারপর কি বৃত্তস্থ কোণ লিখলাম, লিখবো কি বৃত্তস্থ কোণ। তো দেখো আমরা বৃত্তস্থ কোণ লিখলাম, আর বৃত্তস্থ কোণের 2 গুণ, তো এখানে গুণ দিয়ে 2 লিখলাম। তার মানে বিষয়টা কি বুঝতে পারছো? দেখো বিষয়টা কি বুঝতে পারতেছো, কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ ইন্টু 2। এইটাই হচ্ছে, এই যে লাইনটা লিখলাম এই লাইনটার মানে হয়েছে এইটা। ওকে, কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের 2 গুণ। ওকে, ওকে, তো এটা আবার অন্যভাবে বলা যায়, তোমাদের অন্যভাবে শিখাবো না, এইভাবেই তোমরা শিখবা। দেখো ভাই এইভাবে শিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, অন্যভাবে তোমরা শিখতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো এখানে প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল কি দেখো, এসিবি মানে এসিবি। তো এখন দেখো এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, মানে সরি বৃত্তস্থ কোণ, এসিবি তো বৃত্তস্থ কোণ, তাই না? তাহলে কি কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণটা বের করতে বলছে। তো আমরা কি কেন্দ্রস্থ কোণটা তাহলে জানি, তাহলে লিখবে তো, বা কেন্দ্রস্থ কোণটা কোনটা, এই যে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তো এ ও বি এর মান হচ্ছে 40 ডিগ্রি, এই যে আমরা 40 ডিগ্রি লিখলাম। তো সমান সমান বৃত্তস্থ কোণের মান জানি, জানি না, এটা বের করতে হবে। তো এটা বের করবো, তো এটা এখানে লিখলাম বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ ইন্টু 2। তাহলে দেখো এটা যদি আমরা সমাধান করি তাহলে তো হয়ে যায়। তো দেখো, হ্যাঁ, তো দেখো এইখানে কি আছে, আমরা যদি বৃত্তস্থ কোণটা বের করতে চাই তাহলে কি হবে, এই যে গুণ আকার যে 2 আছে, 2 যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, তাহলে যেহেতু গুণ আকার আছে তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখবো কি 40/2 সমান সমান কি
বৃত্তস্থ কোণ। দেখো আমার হাতের লেখাটা খুবই বাজে, যাই হোক সমস্যা তোমরা শুধু বুঝতে পারো তাহলেই হবে। ওকে, দেখো আচ্ছা, দেখো তাহলে আমরা কি করলাম এইখান থেকে, দেখো করলাম কি, জাস্ট এখানে মানগুলো বসালাম, যেহেতু কেন্দ্রস্থ কোণের মানটা দেওয়া আছে, এই যে প্রশ্ন দেওয়া আছে কোথায়, এই যে দেখো ভাইয়া 13 নম্বরটা, এই যে কেন্দ্রস্থ কোণ এ ও বি হয়েছে কেন্দ্রস্থ কোণ এ ও বি, মানে এটা কত 40 ডিগ্রি। তাহলে কি করলাম আমরা, এই যে সূত্রটা এইখান থেকে লাইন থেকে সূত্রটা তৈরি করলাম, সূত্রটা থেকে মানে এই লাইনটা ভাঙাইলাম, ভাঙা এইভাবে লিখলাম, সূত্র আকারে লিখলাম, সূত্রটা থেকে কেন্দ্রস্থ কোণ মানটা দেওয়া আছে 40 ডিগ্রি লিখলাম। আর যেহেতু বৃত্তস্থ কোণটা মান বের করতে বলছে, ভাই তোমাদের কিন্তু এখানে বলে দেবে না যে বৃত্তস্থ কোণের মান বের করো, কেন্দ্রস্থ কোণের মান বের করো, এগুলো বলবে না, কখনো বলবে না। কিন্তু এবার চিত্র দেওয়া থাকবে, তোমাদের বুঝে নিতে হবে কোনটা কেন্দ্রস্থ কোণ কোনটা বৃত্তস্থ কোণ। ভাইয়া তোমরা অনেকেই বুঝতে পারো না, অনেক স্টুডেন্ট আছে এগুলো বুঝতে পারে না যে কোনটা কেন্দ্রস্থ কোণ কোনটা বৃত্তস্থ কোণ, এগুলো যারা বুঝতে পারে না ভাই তারাই পরীক্ষা ভুল করে। ওকে, তো দেখো ভাই ক্লাসটা করো মনোযোগ সহকারে, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো তাহলে এখানে 40 ডিগ্রি বসাই দিলাম, আর এখানে গুণ চিহ্ন আছে 2, তো এই 2 এখানে যদি বাম পক্ষে নিয়ে আসি গুণ থাকলে ভাগ হয়ে যায়। ওকে, তো এই কিন্তু বৃত্তস্থ কোণ, তো এখানে এটা যদি আমরা কাটাকাটি করি কত হয়, 2 দ্বারা 40 কাটি হয় কত 20। ওকে, তো কেন্দ্র বৃত্তস্থ কোণ কত হয়ে গেল তাহলে, তো বৃত্তস্থ কোণ হয়ে গেল কত 20 ডিগ্রি। তো দেখো 20 ডিগ্রি কোথায় আছে, এই যে ঘ নাম্বারে আছে 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি আনসার, এই যে দেখো ঘ নাম্বার, দেখো সঠিক আনসার। আমরা কি বুঝতে পারছি ভাইয়া? দেখে কে কে বুঝতে পারছি কমেন্টে সবাই ডান লেখো, যারা যারা বুঝতে পারছি কমেন্টে সবাই ডান লেখো। আচ্ছা মাত্র কেন জয়েন হবে ভাই, তোমাদের তো আমি আগেই বলে দিয়েছি, তোমাদের তো ভাই আগেই বলে দিয়েছি আমাদের ক্লাস প্রতিদিন রাত 9টায় হবে। প্রতিদিন বলতে মানে যেদিন যেদিন রুটিন আছে আমাদের ক্লাসে। ওকে, দেখো ভাই যারা লেটে আসবে তারা পরবর্তীতে ক্লাসটা করে নেবে। দেখো এখানে আমরা চাই প্রতিদিন একটা মানে এক একটা ক্লাসে আমরা কি করব, একটা চ্যাপ্টার এমসিকিউ শেষ করব। তো দেখো আমি যদি তোমাদের আবার বোঝাতে যাই তাহলে কিন্তু সময়টা চলে যাচ্ছে। দেখো আর যেহেতু অনেকগুলো এমসিকিউ, তো 25 থেকে 30টা এমসিকিউ আমাদের সলভ করতে হবে, তাই না? তো দেখো যারা বুঝো নাই, তো দেখো আমি আবার একটু বোঝাই শর্টকাটে, দেখো বুঝতে পারবা। আমরা জানি প্রথমে যারা একদম নতুন, দেখো আমি আবার একটু বলি, দেখো তোমরা কি করবা, একটা লাইন মনে রাখবা, একটা লাইন মনে রাখবা, সেটা কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ভাই বলতে বলতে মুখস্থ করে ফেলো। এখন আমার সাথে 5বার বলো, 10বার বলো, একদম মুখস্থ হয়ে যাবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো এইটা থেকে তোমাদের ভাই বোর্ড পরীক্ষা মাস্ট এমসিকিউ আসার সম্ভাবনা খুবই খুবই 90% দেখতেছি আমি, এমনকি 100% চলেও আসতে পারে। তো যাই হোক, তো আমরা এই শর্তটা এখানে লিখলাম, এটা জাস্ট একটা শর্ত, ঠিক আছে, এইটা একটা শর্ত। ওকে, শর্ত 1। ওকে, তাহলে দেখো এইটার মানে কি, এই যে লাইনটা লিখলাম এটার মানে কি, দেখো কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ লিখলাম, তারপর সমান চিহ্ন দিলাম, এখানে বৃত্তস্থ কোণ দেওয়া আছে, তো আমরা কি করলাম এখানে বৃত্তস্থ কোণটা লিখলাম, আর এখানে 2 গুণ বলা আছে তো গুণ চিহ্ন দিয়ে আমরা 2 লিখলাম। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। এরপরে দেখো কেন্দ্রস্থ কোণ, দেখো এখানে প্রশ্নটা কি বলা ছিল, প্রশ্ন বলা ছিল ও বৃত্তের কেন্দ্র, ও তো বৃত্তের কেন্দ্র, তার কোণ এ ও বি 40 ডিগ্রি, কোণ এ ও বি 40 ডিগ্রি, মানে এই কোণটা, ও কোণটা মানে কি, এইটা হচ্ছে বৃত্তস্থ, সরি কেন্দ্রস্থ কোণ। এইখানে তো কেন্দ্র, তাই না, ও বিন্দুটা হচ্ছে কেন্দ্রবৃত্তের, তাহলে এটা হবে কেন্দ্রস্থ কোণ, এটা তোমাদের বুঝে নিতে হবে, জাস্ট একটু মাথাটা খাটাও। ওকে, তারপর কি যদি এটা যদি তোমাদের কেন্দ্রস্থ কোণ হয় তাহলে কি বলছে এসিবি সমান সমান কত, মানে কি এসিবি মানে এখানে বৃত্তের উপরে কোণটা, তাহলে এটা মানে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে, তাহলে আমাদের বৃত্তস্থ কোণের মান বের করতে হবে। তো জাস্ট তাহলে আমরা এখানে এই টেকনিকটা ইউজ করব। এই যে কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি বসাই দিলাম, তারপরে বৃত্তস্থ কোণ ইনটু 2 দিয়ে দিলাম, তাহলে এখানে বৃত্তস্থ কোণের মান বের করতে পারবো। তো এখানে যেহেতু 2 গুণবস্থা আছে, এটা যদি বাম পাশে নিয়ে আসি ভাগ হয়ে যাবে, তাহলে আমরা এটা বের করতে পারবো, তাই না? এখানে খুবই সহজ। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তো এরপর আমরা পরেরটাই চলে যাই ভাইয়া। দেখি এরপর আমরা কোনটা করবো, এইখানে দেখো এখানে সমাধান করা আছে, দেখো এখানে কি হাবিজাবি লেখছে, দেখো এখানে লেখা আছে কি এবি, তোমার যদি একটু দেখানোর চেষ্টা করে দেখো, বলছে এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। তো এটা বুঝলাম সহজেই, মানে এটা জাস্ট এখানে ব্যাখ্যাটা লাগছে। তারপর কি লাগছে, আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ভাই দেখো এখানে অর্ধেক লেখছে, কি না কি লেখছে এগুলো আমাদের জানার কোনো দরকার নাই, এখানে কি না কি আছে এগুলো জানার দরকার নাই। তোমরা জাস্ট মনে রাখবা কি, তোমরা যদি এই লাইনটা মনে রাখতে পারো, এখানে যে লাইনটা লিখছি আমি, এই লাইনটা যদি মনে রাখতে পারো তাহলে ওই লাইনটা এমনি তোমরা পারবা, ওইটা তোমরা ইজিলি মাথা খাটালি বের করতে পারবা। ওইখানে তোমাদের হাফ টাপ নিয়ে আসছে ওগুলো, মানে ওগুলো তুমি যদি এইটা জানো তাহলে হাফ এমনি বের করতে পারবে, এখানে যে হাফটা কিভাবে আসছে সেটা তোমরা ইজিলি বের করতে পারবা, তাই না? তো দেখো এখানে হাফটা কিভাবে আসছে, এই যে হাফটা, এই দেখো হাফ এ ও বি, এটা কিভাবে আসছে তোমাদের একটু দেখাবো। আচ্ছা দেখাই, তোমাদের একটু দেখাই এখানে এই যে হাফটা কিভাবে আসছে, মানে হাফটা কেন নিয়ে আসলো। এখানে দেখো তোমাদের সূত্রটা ছিল এইটা, দেখো সূত্রটা ছিল কি কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ ইনটু 2। তো এইটাকে আমরা এখান থেকে যদি বৃত্তস্থ কোণটা লিখি, তো দেখো আমরা কি করবো, জাস্ট এখানে এই যে
এখানে যে দুই গুণবস্তু আছে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে তো ভাগ হয়ে যাবে, তাই না? তো এখানে লাগবে কি, ভাগ হয়ে গেলে কি লিখতে পারি, 1/2 লিখতে পারি, তাই না? এখানে যে দুই গুণবস্তু আছে, এই যে গুণবস্তু আছে, এটা যে বাম পক্ষে নিয়ে আসি তাহলে তো ভাগ হয়ে যাবে, তার মানে 1/2 লিখলাম। ওকে, আর এখানে লাগবে কি, এখানে যেহেতু কেন্দ্রস্থ কোণ আছে তো এখানে লাগবে এত ইনটু কেন্দ্রস্থ কোণ, তাই না? কেন্দ্রস্থ কোণ, ওকে, সমান সমান কি লাগবে, বৃত্তস্থ কোণ, শুধু বৃত্তস্থ কোণ লাগবে, বৃত্তস্থ কোণ, তাই না? তো দেখো তাহলে এখানে কি হলো, বৃত্তস্থ কোণ সমান সমান হাফ হাফ ইনটু কেন্দ্রস্থ কোণ। তাই এদিকে এইভাবে লেখা যায়, কেন্দ্রস্থ কোণ ডিভাইড বাই 2, লেখা যায় কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ সমান কেন্দ্রস্থ কোণ ডিভাইড বাই 2। এটা বিভিন্ন ভাবে লেখা যায়, যাই হোক তোমাদের একটা বুঝলে বাকিগুলো তোমরা ইজিলি বের করতে পারবা সবগুলো। হ্যাঁ, আচ্ছা, সৃজনশীলের সময় সাইড নোট দিতে হবে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সৃজনশীলের সময় তোমাদের সাইড নোট অবশ্যই লাগবে, যাতে সারা বুঝতে পারে সহজে। অনেকে আছে যারা বুঝে, অনেকে তো মার্ক দেবেন লেখলো, তোমরা যদি সাইড নোট গুলো যদি অনেক সময় না লেখো তাহলে স্যাররা বুঝে এমন মার্ক দিয়ে দেয়। ঠিক আছে, যারা ভালো, যাদের হাতে মানে যারা ভালো স্যার আর কি, ঠিক আছে, তারা তারা তো বুঝতে পারে যে বিষয়টা, যে স্টুডেন্ট কিভাবে লেখছে, ঠিক আছে। তো তোমরা যদি যারা লেখবে তারা তো অবশ্যই, যারা পারা মনে থাকলে লেখবে অবশ্যই, আর যারা মনে থাকবে না সমস্যা নেই। তো এরপর আমরা পরবর্তী ম্যাথে এমসিকিউ তে চলে যাই। দেখো এবার আমরা দুর্দান্ত একটা এমসিকিউ পেয়েছি, এইটা তোমরা করবে, এটা আমি করে দেবো না। জাস্ট একই সূত্র, সেম একই সূত্র, এই যে এইখানে যে তোমাদের সূত্রটা দেখাইলাম, এই যে শর্তটা দেখাইছে, শর্তটা দেখে তোমরা মানটা বের করবে। এখানে কি বলা আছে দেখো, 14 নম্বর মানটা দেখো, বলা আছে কোন বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ, এখানে বলা আছে বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের মান যথাক্রমে এইটা, এই মানটা বৃত্তস্থ কোণ এবং এই মানটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, হলে ওই এর মান কত। তো জাস্ট কি করবে, সূত্র বসায় তোমরা বের করতে পারবে না ভাইয়া, বলো তো, সূত্র বসায় বের করতে পারবে না? দেখো আমি তোমাদের যদি একটু দেখাই দিই তাহলে তোমরা আশা করি বুঝতে পারবা। তো আমাদের সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ ইনটু 2। আমরা যদি এখানে লিখি, সূত্রটা কি ছিল, কেন্দ্রস্থ কোণ, দেখো কেন্দ্রস্থ কোণ লিখলাম সমান বৃত্তস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণ ইনটু 2। ওকে, আমি শর্টকাটে লিখলাম। তো দেখো আমাদের সূত্র তো ছিল এইটা, তাই না? তার প্রশ্ন কি বলছে, এখানে বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে, তারপর ওয়াই এর মান বের করতে বলছে। তো আমরা মানগুলো বসাই। তো বৃত্তস্থ কোণের মান আছে প্রথমটা, তো বৃত্তস্থ কোণ কই, এই যে এইখানে আমরা আছে, এখানে কেন্দ্রস্থ কোণ, তো কেন্দ্রস্থ কোণ কই, এই যে কেন্দ্রস্থ কোণ, তারপরে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের মান। তো এখানে কি লিখবো, ওয়াই প্লাস 110 ডিগ্রি সমান বৃত্তস্থ কোণের মান কোনটা, বৃত্তস্থ কোণের মান এইটা, মানে কি 2y প্লাস 110, আর ইনটু এখানে কিন্তু এই 2 দিতে হইবে বাধ্যতামূলক, ঠিক আছে? 2 যদি না দেয় তাহলে কিন্তু তোমরা বের করতে কোনোদিনও পারবে না। তো এখন এটা জাস্ট কি করবো, এখন আমরা সমাধান করব। তো দেখো y প্লাস 110 সমান সমান, এখানে ডিগ্রি দাও, এখানে এটা আমরা যদি সমাধান করে দেখো কত আসে, দেখো 2 দুগুণে কত, 4y প্লাস, দেখো এখানে কি শুধু 10 ছিল নাকি 110, আচ্ছা শুধু 10, হ্যাঁ, তা 10 দুগুণে এখানে কি লিখলাম, 20 লিখলাম। তো এখন দেখো ওয়াই গুলো এক সাইডে আনি আমরা, দেখো সরি, এখানে ওয়াই মাইনাস বাম পক্ষে নিয়ে আসি, এই 4y সমান সমান এখানে 20, আর এখানে দেখো এখানে মাইনাস প্লাস হচ্ছে মাইনাস 110। ওকে, তো দেখো এখান থেকে কি হবে, মাইনাস 3y সমান সমান কত হবে বলো তো, 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি, তাই না? তাহলে দেখো এখান থেকে উভয় পক্ষ যেহেতু মাইনাস চিহ্ন আছে, তো উভয় পক্ষ থেকে আমরা মাইনাস চিহ্নটা বাদ দিয়ে দেবো। তাহলে থাকবে কি, দেখো 3y সমান সমান 90 ডিগ্রি, বা অতএব ওয়াই সমান সমান দেখো কত হয়, ওয়াই সমান সমান কত বলতো, 3 × 90, তাহলে মানে 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি। তো দেখো ওয়াই এর মান আমরা কিন্তু ইজিলি 30 ডিগ্রি পেয়েছি। হ্যাঁ দেখো, যারা অবশ্যই ম্যাথ গুলো করতে পারে তারা অবশ্যই কমেন্টে জানাই দেবা, ওকে, অ্যান্সারটা বলে দেবা। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে, 30 ডিগ্রি। হ্যাঁ, এই যে আফসানা মেমি সঠিক অ্যান্সার দিয়েছে, তারপর জান্নাতুল ফেরদৌস, তারপর কি বর্ষা আক্তার, আফসানা মেমি, আচ্ছা ঠিক আছে, যাই হোক। আহ, দেখো ভাই তোমাদের কাজ কিন্তু একটা আমি আগেই বলে দিয়েছি, দেখো তোমাদের কাজ ভাই ক্লাসটা শেয়ার করে দেওয়া, ঠিক আছে? যারা অবশ্যই ক্লাসটা শেয়ার করো নাই, দেখো ভাই তোমাদের একটা কথা বলি, তোমরা রাগ করবে না ভাই, যারা ক্লাসটা শেয়ার করো না, দেখো তোমরা, আমি যখন পোস্ট গুলো দিই যে আজকে ক্লাস আছে বা আগামী দিন ক্লাস আছে বা এই টাইমে ক্লাস করবা, তো তোমরা কিন্তু অ্যাক্টিভ থাকো। তো তোমরা দেখো ভাইয়ারা ক্লাসটা কখন হবে, বা এখন যারা ক্লাস করতেছো বর্তমানে, তোমরা তো এখন দেখতেছো যে ভাইয়া ক্লাস করাতে, মানে ক্লাসটা করাচ্ছে আমরা দেখতেছি। তো তোমরা কি করবে, দেখো তোমরা যদি শেয়ার না করো ভাইয়া, এটা কিন্তু তোমাদের পাপ হয়ে যাবে। দেখো তোমরা শেয়ার গুলো না করো, ঠিক আছে? যদি তোমাদের দেখো পরীক্ষায় কমন পড়বে, প্রশ্ন কমন না পড়লে মানে একই টাইপের, মানে টাইপ একই, হুবহু কমন না পড়লে একই টাইপের প্রশ্ন থাকবে। দেখো তোমরা যদি শেয়ার না করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় দেখবো ঠিকই কমন পড়ছে, কিন্তু তোমরা অ্যান্সার করতে পারতেছো না। তো সেই জন্য তোমাদের যদি খারাপও লাগে, কিছু করে করা না, তোমাদের কাজ হচ্ছে ক্লাসে শেয়ার করে দেওয়া, ওকে? তারপর তোমরা যদি বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক গ্রুপে অ্যাড থাকো, সেইখানে ক্লাসগুলো শেয়ার করবে। আর কমেন্টে দেখো তোমরা কিন্তু কাউকে কখনো মেনশন করো না, দেখো তোমাদের যারা সহপাঠী আছে অবশ্যই তাদেরকে কমেন্টে মেনশন করে দিবে, ওকে? তো দেখো
দেখো ভাই, এখান থেকে আশা করি তোমরা অল্প কিছু পরিমাণ হলেও মানে 5% 10% হলে তোমরা কিছু শিখতে পারবে। ওকে ভাই, যা তোমরা কখনো শিখো না। তো দেখো, এরপর আমরা পরেরটা চলে যাই। দেখো এইটার অ্যান্সার হবে কি, এই যে 30 ডিগ্রি এখানে করা আছে যদিও। তো এরপর আমরা পরের এমসিকিউ তে চলে যাই। দেখি এরপর আমরা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ করবো, দেখি। ওকে, দেখি এরপর আমরা কোনটা করতে পারি। এরপর সেম একই টাইপের ম্যাথ। দেখো এইটা আমি করিয়ে দিব না, জাস্ট এইটা তোমরা অ্যান্সার করবা। দেখো 17 নম্বর ম্যাথটা তোমরা অ্যান্সারটা করো। দেখো 17 নম্বর ম্যাথটা, হ্যাঁ দেখ এইটা শুধু তোমরা অ্যান্সার করবে, আমি এটা করিয়ে দিব না। হ্যাঁ, হ্যাঁ, 17 নম্বর ম্যাথটা অ্যান্সার করো। সেম একই টাইপের ম্যাথ, এই ম্যাথ যেটা করাইছি আর 17 নম্বর এক। দেখো এইগুলো কিন্তু ভাই বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে। তারপর আগেরটা আসছিল কোথায়, আগেরটা আসছিল কিন্তু রাজশাহী বোর্ড, যশোর বোর্ড 2022 সালে, মানে দুইটা বোর্ডই আসছে। মানে এগুলো আসবে ভাইয়া, মানে একই টাইপের ম্যাথ, ঠিক আছে। টাইপ এক থাকবে, হয়তো বা কিছু সংখ্যা বা সলভ চেঞ্জ করে দেবে, কিন্তু সেম এক। তোমরা যদি বেসিকটা জানো তাহলে অবশ্যই অ্যান্সার করতে পারবে। হ্যাঁ দেখো, তো 17 নম্বরে এমসিকিউটার অ্যান্সার দাও সবাই দ্রুত, আমি এটা করে দেবো না। তো দেখো এখানে কি বলা, তোমাদের জাস্ট একটু বোঝায়। এখানে বলা আছে কি, একটা বৃত্ত দেওয়া আছে, ওখানে বিশিষ্ট বৃত্তে, মানে এই দেখো বি ও সি, এটা হচ্ছে আমাদের কি কেন্দ্রস্থ কোণ, আর বি এ সি এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তো আমাদের আমরা যে শর্তটা দিয়েছিলাম, সেই শর্তটা কি ছিল, কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো সূত্রটা এইভাবে, এর থেকে আমরা সূত্র বের করতে পারি কি, কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ ইন্টু 2 বা 2 ইন্টু বৃত্তস্থ কোণ। ওকে, তো সেইটা থেকে জাস্ট মানে মানগুলো বসাবো, তাহলে এক্স এর মান বের হয়ে যাবে। ওকে, দেখো এখানে কি বলছে, ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান বের করতে বলছে। তো এখান থেকে এক্স এর মান বের করতে পারবে না। হ্যাঁ, এই যে তোমরা ইতিমধ্যে অনেকে সঠিক অ্যান্সার দিয়েছে, আফসানা মিমি, জান্নাতুল ফেরদৌস, বর্ষা আক্তার, এবার কি আছে আরো, আহ, প্রিয়ান্তা নাকি, হ্যাঁ। তো যাই হোক, হ্যাঁ জি ঠিক আছে। আচ্ছা, 60 ডিগ্রি তো দেখি। হ্যাঁ, এই যে 60 ডিগ্রি, এখানে এটা খুবই সহজ, এটা করিয়ে দেবো না, কারণ ইতিমধ্যে আমরা করাইছি। দেখবো সবগুলোই ভাই যদি করিয়ে দিই তাহলে তো আমাদের সময় দরকার, তাই না? তো দেখো এরপর আমরা পরবর্তীতে চলে যাই, পরবর্তী এমসিকিউতে চলে যাব। দেখি এরপরে আমাদের কোনটা আছে, দেখুন। ওকে, আচ্ছা। তো এরপরে দেখো এই যে এই এমসিকিউটা দেখি আমরা, 19 নাম্বারটা। আচ্ছা, এই যে দেখো, আচ্ছা এইটা এই পেশে রাখুন। হ্যাঁ, এইবার ঠিক আছে। আচ্ছা দেখা যায়, আশা করি দেখা যায়। তো দেখো 19 নাম্বারটা দেখো, দেখো আমি টোকেনটা চেঞ্জ করে দেবো, যাতে এই টোকেনটা যাতে দেখতে অসুবিধা না লাগে। আগামী ক্লাস থেকে আমরা টোকেনটা চেঞ্জ করবো, ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো দেখো 19 নাম্বারটা সঠিক অ্যান্সার দাও ভাই। 19 নাম্বারটা কি বলছেন, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর। দেখো তোমাদের এই যে বৃত্ত বলো, তোমাদের অধ্যায় তো সবগুলোই ঠিক আছে। তো ওনাদের থেকে পিএমসি কথা বলা তো যায় না, তো সবগুলো শিখে রাখবা, বেসিক সহকারে ঝালাই দিয়ে নেবে একদম। তো দেখো এখানে কি বলছে, কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর। দেখো পি কিউ আর কই, পি কিউ আর, দেখো তাহলে এই যে কিউ কোণটা, দেখো পি কিউ এর সম্পূরক কোণ কত, দেখো পি কিউ এর সম্পূরক কোণ, দেখো এইখানে বলছে কি সম্পূরক কোণ। তো আমাদের জানতে হবে যে সম্পূরক কোণটা কি ভাইয়া, বলো তো। আচ্ছা, পূরক কোণ পূরক কোণের মান কত বলতে পারো, যে কোণের পরিমাণ কত বলতো, যে কোণে, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, ঠিক আছে, মনে রাখবা, শর্টকাট মনে রাখবা, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি সেটা হবে পূরক কোণ। আর যে কোনো পরিমাণ, যে কোনো পরিমাণ 180 ডিগ্রি সেটা হচ্ছে সম্পূরক কোণ। তো এখানে কি বলা আছে, পি কিউ আর মানে পি কিউ আর, এই যে কোণটা, এই কোণটার মান বের করতে বলছে। ওকে, তাহলে দেখো এখন আমরা কি করব, তাহলে আমরা একটু সমাধানে যাই, তাহলে বুঝতে পারবা। তাহলে দেখো আমরা সরাসরি সমাধানে চলে যাব। দেখো এইখানে যে বেসিকটা আছে, বেসিকটা দেখো বুঝতে হবে। আমরা এখানে পি আর এই যে কিউ, এই যে ত্রিভুজটা পি কিউ আর বা পি আর কিউ, এখানে এই যে কোণটা, এই যে আর কোণটা, আর কোণটা কিন্তু সমকোণ। দেখো একদম সমকোণের মতো দেখায় না, সমকোণী ত্রিভুজের মতোই দেখা যাচ্ছে। তো এইটা যদি সমকোণ হয়, তাহলে আমরা বলতে পারি কি, দেখো একটা ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো যেহেতু এইটার মান আমরা 90 ডিগ্রি জানি, তাহলে বাকিগুলো অবশ্যই বের করতে পারবো। দেখো কিভাবে বের করবো, আমরা যদি এক্স এর মান এখানে বের করতে পারি, তাহলে তো এই কোণটার মানটা বের করতে পারবো, এই কোণটার মানটা বের করতে পারবো। তাহলে আমাদের এখানে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই বৃত্তটা থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তো মানে এখানে এক্স এর মানটা যদি বের করতে পারি, তাহলে আমরা এই যে পি কিউ আর কোণে, পি কিউ আর এই কোণটাও তাহলে বের করতে পারবো ইজিলি। তা চলো আমরা সরাসরি এক্স এর মানটা বের করি তাহলে। আচ্ছা, তাহলে দেখো আমরা কি করবো, এক্স এর
এক্স এর মানটা বের করে দেখো, যারা পারে না বা বুঝতে পারে না তারা দেখো আমরা এখানে বুঝতে পারবা। তো আমরা জানি কি ভাইয়া, আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার তিন কোণের সমষ্টির কথা বলছি কিন্তু। তাহলে আমরা প্রত্যেকটা কোণ লিখি এখানে। প্রথম কি ছিল, এক্স ডিগ্রি প্লাস দিলাম, যেহেতু সমষ্টি বলছি। তারপরে কি এখানে হচ্ছে 5x ডিগ্রি, তো এখানে প্লাস দিলাম। তারপরে কি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু দেখো পি আর কিউ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি লিখলাম। সমান সমান কি লিখবো, দেখো সমান সমান কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো এখানে লাগবে 180 ডিগ্রি। এখন এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো, তাই না? ওকে, তাহলে দেখো 5x আর একটা এক্স মানে কি 6x সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। কি করলাম, এই 90 ডিগ্রিকে ডান পক্ষে নিয়ে আসলাম। তার মানে কি দেখো, 180 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি বিয়োগ দিই তাহলে থাকবে কত, থাকবে কিন্তু আবার 90 ডিগ্রি থাকে মূলত, ঠিক আছে? যেহেতু 90 × 180, তাহলে কি করবো, এখান থেকে এক্স এর মানটা বের করবো। তো এক্স সমান সমান কত, 90 ডিগ্রি ভাগ 6। তো দেখো 6 দ্বারা 90-কে আমরা ভাগ করবো, এবারে কি করবো, 6 দ্বারা 90-কে ভাগ করবো। তো দেখো তাহলে কত আসে, 15, 6 15 90, তাই না? তাহলে দেখো কত আসে, অতএব এক্স সমান সমান 15 ডিগ্রি, তাই না? দেখো এক্স এর মানটা আমরা বের করতে পারলাম, তাহলে আমরা অবশ্যই তাহলে বাকি মানগুলো বের করতে পারবো। তাহলে এই যে পি কোণটার মান, তো এই যে এক্স এর মান কত হলে এইটা হইবে, এইটা 90 ডিগ্রি হইলে এইটা হইবে কত, 15 ডিগ্রি। আর এইটা হইবে কত, এইটা যেহেতু 5, দেখো এখানে 5x ডিগ্রি দেওয়া আছে, কি কোণটা হচ্ছে কত, এই যে দেখো পি কিউ আর, মানে পি কিউ আর এই কোণটা দেওয়া আছে 5x ডিগ্রি, তাহলে এক্স এর জায়গায় আমরা 15 বসাবো। তো দেখো এক্স এর জায়গায় যদি 15 বসাই, এখানে কত দেওয়া আছে, 5x। ওকে, কত দেওয়া ছিল, এই যে এখানে লিখুন, লেখা ছিল 5x। তো কি করবো, 5 × 15, ঠিক আছে? 5 15 কত বলো তো, দেখো 5 15 কত, 75 ডিগ্রি, তাহলে কত হবে, 75 ডিগ্রি। দেখি 75 ডিগ্রি কোথায় আসে, হ্যাঁ দেখো 75 ডিগ্রি লিখবো। দেখো এইখানে কিন্তু সঠিক অ্যান্সার 75 ডিগ্রি না, আমরা কি করলাম জাস্ট, এইখানে কিন্তু অ্যান্সারটা 75 ডিগ্রি না ভাইয়া, অ্যান্সারটা কোনোদিনও 75 ডিগ্রি হবে না। এই 75 ডিগ্রি কি বের করলাম, 75 ডিগ্রি বের করলাম, এই ঘন্টার মানটা বের করলাম 75 ডিগ্রি। এখনো কিন্তু ভাই কাজ বাকি। অনেকে ভাই, অনেক স্টুডেন্ট আছে ভাই, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, অনেক স্টুডেন্ট আছে 75 ডিগ্রি যেই বের হয়েছে, তো দাগাই দেবে, খ নাম্বারটা দাগাই দিয়ে দিবি, আসতে ভুল পাইবে কি আন্ডা। ভাইয়া 75 ডিগ্রি হবে না, জাস্ট আমরা এই যে কিউ কোণটার মানটা বের করলাম। এখন বাসা সম্পূরক কোণ, ভাইয়া সম্পূরক কোণ বের করতে হবে এখন আমাদের। কি বের করতে হবে, সম্পূরক কোণ। তাহলে দেখো সম্পূরক কোণ কত বলতো, এখন ওই যে সম্পূরক কোণ থেকে আমরা এই যে যে কোণটা বের করছি এই কোণটা বিয়োগ দেবো, তাহলে তো এটা মানটা বের হয়ে যাবে, তাই না? তা দেখো আমরা জানি কি সম্পূরক কোণ হয়েছে ভাইয়া কত বলতো, 180 ডিগ্রি কোণটা হয়েছে যে সম্পূরক কোণ। তো মনে রাখবো। তো এখন কি করবো, 180 ডিগ্রি থেকে এখানে যে মানটা বের হয়েছিল কত, এই যে এখানে এই যে কিউ কোণটার মান বের হয়েছে কত, 75। তো এই যে 75 বিয়োগ করে দেবো। দেখো 75 বিয়োগ করে দিলাম, তাহলে কত হলে 105 ডিগ্রি। এই যে অ্যান্সার 105 ডিগ্রি, এই হবে আমাদের সঠিক অ্যান্সার। অনেকে কি করবো, অনেকেই 75 দেখাই দিবে ভাই, এটা কোনোদিন হবে না। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। কোথাও কোনো ঝামেলা আছে বলো তো? দেখো ভাইয়া, যারা ক্লাসটা ভাই আজকে করে না ভাই, আমি জানি, আমি নিজেও তোমাদের বয়স পার করে আছি আর কি, বুঝছো? আমার কিন্তু এমসিকিউ তে প্রচুর সমস্যা ছিল, এমসিকিউ তে আমি ম্যাথ পারতাম, প্রচুর পরিমাণে ম্যাথ পারতাম, কোনো সমস্যা ছিল না। আমি ধরো আমি পারতাম নাকি এমসিকিউ, এমসিকিউ পারতাম কিন্তু অতটা ভালো পারতাম না, ঠিক আছে? তো এখন তো শিখতেছি, তোমাদের পড়াচ্ছি, আমি শিখতেছি। তো এখন আমার কাছে ইজি লাগতেছে সবকিছু, ঠিক আছে? তো যাই হোক, যদি আমার কথা বুঝাইতে অসুবিধা হয় তোমাদের কাছে, তোমরা ভাইয়া ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? তোমরা কখনো ভাববা না যে ভাইয়া ভুল পড়াচ্ছে বা ভুল শিখাচ্ছে। ভাই দেখো আমি অতটা কিন্তু এক্সপার্ট না, আমি জাস্ট তোমাদের পড়াচ্ছি, আমি শিখতেছি, পাশাপাশি কিন্তু আমি শিখতেছি। ওকে, তো যাই হোক দেখো, তাহলে এটার অ্যান্সারটা গ, এই দেখো সঠিক অ্যান্সার গ। এখানে অনেক কিছু লেখা আছে, তো এগুলো তোমরা দেখে নেবা, সমস্যা নেই। তো এরপর আমরা পরেরটাই চলে যাই, দেখি ভাইয়া এরপর আমরা কোনটা করবো। দেখো এই অ্যাক্টিভিটির মতো অনেকগুলো আছে, তো এগুলো তোমাদের বাসায় প্র্যাকটিস করবা, সবগুলো তো দেখানো সম্ভব না। তো দেখো এরপরে আমরা একটা ভিন্ন টাইপে চলে যাবো। দেখো এরপরে এই যে একটা পেয়েছি আমরা, এটা খুবই সহজ, আশা করি তোমরা পারবা। এইটা দেখো 24, দেখো ভাইয়া 24 নাম্বার এমসিকিউটার অ্যান্সারটা কি হবে, দেখো 24। দেখো এখানে কি বলা আছে, কোন বৃত্তের উপচাপে, উপচাপ কি সেটা আশা করি তোমরা জানো। তো যে চাপ মানে যে চাপটা শূন্য সবচেয়ে সেইটা হচ্ছে উপচাপ, উপচাপের অন্তর্লিখিত কোণ কত, এটা তো তোমাদের শিখেছি, বলো তো? এইটা কিভাবে মনে রাখবা, 24 নাম্বার এমসিকিউটা কিভাবে মনে রাখবা, শর্টকাট শিখেছি তোমাদের মধ্যে, মানে উপস্থিত। উপচাপ বললে মনে রাখবা উপস্থিত। তাহলে কি হবে, স্থিত মানে উপস্থিত মানে উপ মানে উপচাপ, আর স্থিত মানে কি, স্থিত মানে হয়েছে কি আহ, স্থূলকোণ, স্থিত মানে হয়েছে স্থূলকোণ। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে, ক। হ্যাঁ, এই যে তোমরা ইতিমধ্যে সঠিক অ্যান্সার দিতেছো অনেকেই, ঠিক আছে? তোমার সবাইকে ধন্যবাদ। তো দেখো এটা সঠিক অ্যান্সার ক হবে, এগুলো তো আশা করি সবাই জানো। তো এরপরে এইটা দেখো 25, দেখো এইটাকে কি পারবে, দেখি 25টা কি পারবে, দেখি দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। দেখি 25টা কি পারবে,
বলছে যে কোনো বৃত্তচাপের অন্তর্লিখিত কোণ 120 ডিগ্রি হলে, দেখো 120 ডিগ্রি মানে কি, স্থূল কোণ, তাই না, মানে 90 ডিগ্রি থেকে বড়। তাহলে বৃত্তচাপটা কি বলতো, উপচাপ হইবে। তাহলে হবে কি, বৃত্তচাপটা কি, উপচাপ, তাই না? ওই যে উপস্থিত থেকে মনে রাখবা। হ্যাঁ ঠিক আছে, এই তো উপস্থিত। জানাতুল ফেরদৌস কমেন্টই সরাসরি লিখে দিয়েছে উপস্থিত। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দেখো দেখো ভাই, যাদের ক্লাস লাগবে না, যাদের মনে করে যে পারি বা দরকার নেই, তাদের ক্লাস করার দরকার নেই। আমার হচ্ছে যারা যারা শিখতে চায়, যারা আমার মূল টার্গেট ভাই, যারা শিখতে চায় তাদেরকে কিছু শেখানো, ঠিক আছে, যারা, হ্যাঁ। ওকে, তো এরপর দেখো, এরপর আমরা পরবর্তী এমসিকিউ চলে যায়। এটা দেখো এই যে সঠিক আনসার উপচাপ। ওকে, তো এরপরে দেখো আমরা কোনটা করতে পারি, এবারে দেখি। আহ, তো এবারে আমরা একটা দারুণ এমসিকিউ দেখবো। ওকে, তো দেখো এই এমসিকিউটা 27, দেখো ভাই, এবারে আমরা একটা ভিন্ন টাইপে চলে যাবো। 27 নাম্বারটা দেখো, আশা করি দেখা যাচ্ছে। এই যে দেখো, দেখি কে কে পারো, 27 এর অ্যান্সার দাও সবাই। দেখো এখানে কি বলা আছে, হাফ অফ, এখানে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ দেওয়া আছে মনে করো। তো বলছে কি হাফ অফ এস আর টি, এস আর টি এর মান কত, দেখো এস আর, এই যে টি, এস আর টি এর মান বের করতে বলছে। ওকে, তো দেখো এইটা কিন্তু হাফ দেওয়া আছে আবার সাথে, মানে যুক্ত করা হাফ। তো দেখো এইটার মানটা কি করবো, কিভাবে বের করবো জানো? দেখো এইটার ক্ষেত্রে আমাদের একটা শর্টকাট টেকনিক আছে, বা তোমাদের একটা শর্ত দেওয়া আছে, সেই শর্তটা তোমাদের মনে রাখতে হবে ভাইয়া। এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা আমাদের মনে রাখতে হবে। দাঁড়া, তোমাদের যদি আমি একটু শর্তটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা, তাহলে সঠিক আনসার দিতে পারবা। দেখো আমি তোমাদের শর্তটা একটু বলে দিই, ঠিক আছে, শর্তটা একটু বলে দিই। দেখো এইখানে শর্তটা কি, দেখো শর্তটা হয়েছে আহ বৃত্তস্থ, দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমান। মানে কি, শর্তটা হয়েছে বৃত্তস্থ চতুর্ভুজের, মানে কি বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ থাকে, ভাই শর্তটাকে বুঝতে হবে। মনে করো বৃত্তের ভিতরে কোনো চতুর্ভুজ আছে, ওখানে বিশেষে বৃত্তে, মনে করো এইখানে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, ধরো এইটা চতুর্ভুজ। ওকে, তো এটা নাম দিলাম এ বি সি ডি। ওকে, তো এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তো এখানে কি করলাম আমরা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটা নাম দিলাম কি, এ বি সি ডি, ঠিক আছে, সেইটা আমরা নাম দিলাম। ওকে, তো এরপর কি করবো দেখো, এরপরে জাস্ট আমরা যেটা করবো এখানে, দেখো এইটা যদি আমরা এইখানে একটা বাহিরে, এই বৃত্তের বাইরে যদি একটা কোণ দেই, মানে এই চতুর্ভুজে যদি একটা কোণ আঁকি, তো এখানে একটা কোণ আঁকলাম মনে করো, ঠিক আছে, এই ধরে একটা কোণ হইলো, ঠিক আছে। তো তাহলে এটা এইভাবে বলতে পারি যে কোন বৃত্তস্থ চতুর্ভুজের, কোন বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমান। কি বললাম, বৃত্তস্থ কোণের, দেখো বৃত্তের বৃত্তস্থ দেখো এখানে কি বলছে, চতুর্ভুজের বহিস্থ কোণ, বহিস্থ কোণ মানে কোন চতুর্ভুজের বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আঁকলাম, এই চতুর্ভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের, বিপরীত কি ভাই বলতো, বিপরীত অন্তস্থ কোণের সমান। বুঝতে পারতেছো? দেখো বিপরীত অন্তস্থ কোণ, তো এই কোণের বিপরীত অন্তস্থ কোণ কোনটা, এই কোণটা। বুঝতে পারতেছো? দেখো এই কোণের বিপরীত অন্তস্থ কোণ কোনটা, এই কোণটা। আবার এই কোণের বিপরীত বহিস্থ কোণ কোনটা, এই কোণটা। এইটা তো বহিস্থ কোণ, তাই না? এইটা হচ্ছে বাহিরে, বৃত্তের বাহিরের কোণ। এই যে বাহিরে একটা বাড়াই নিলাম, আর এইটা যে কোনো যেখানে হইতে পারে, এইখানে হইতে পারে, এইখানে হইতে পারে, এইখানে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, মানে বৃত্তের বাহিরে সম্পূর্ণ। ওকে, তো এটা কিভাবে হবে, এই যে রেখাগুলো আমরা যদি বাইরের দিকে বাড়াই দিই, তাহলে এই কোণটা অঙ্কন করা হয়ে যায়। তো বৃত্তের বহিস্থ কোণ, দেখো এইখানে যে বহিস্থ কোণ, সেইটা হবে বৃত্তের অন্তস্থ কোণের সমান, অন্তস্থ বৃত্তের সমান। এই যে অন্তস্থ কোণ রাখলাম, বৃত্তের ভিতরে যে অন্তস্থ কোণ রাখলাম, এটা সমান, এই কোণটা সমান, এই কোণটা হবে। তাহলে দেখো সেই শর্তটা এইখানে আমরা সরাসরি অ্যাপ্লাই করবো। তাহলে দেখো বলছিলাম এই যে, তাহলে এইখানে দেওয়া আছে কি, দেখো এইখানে দেওয়া আছে এই যে কোণটা দেওয়া, এইখানে এই যে পি কোণটা সমান, তাহলে হইবে কি এই আর কোণটা, তাহলে কি হইবে, আহ এই যে এইটার মান যেহেতু 70 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এইটার মান কত হইবে, 70 ডিগ্রি। ওকে, বুঝতে পারতেছো? শর্তটা হিসেবে আমরা এইটাই পাই, পি কোণ সমান আর কোণটা পাই। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, আর এখানে কিন্তু হাফ দেওয়া আছে, তাহলে 70/2, তার মানে কত, 70/2, তার কথা হবে 35, তাই না? হ্যাঁ, তো দেখি 35 কোথায় আছে, যে ক নাম্বারটা, দেখছো
ক নাম্বারটা তার সঠিক আনসার। এই যে দেখো ক নাম্বার, এখানে কিন্তু শর্তটা দেওয়া আছে। এই যে দেখো ভালো করে যদি দেখো, আমরা জানি কি জানি, দেখো বৃত্তের চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃস্থ কোণ মানে এই যে কোণটা, এই কোণটা তার বিপরীত অন্তঃস্থ কোণের সমান, মানে এই যে এই কোণটার বিপরীত কোণ এইটা, এইটা অন্তঃস্থ কোণের সমান। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। 35। আচ্ছা ঠিক আছে, তো সেটাই আর কি। তো এরপরে আমরা চলে যাই, দেখো এই যে খুব একটা সহজ এমসিকিউ। দেখো এখানে কি বলা আছে, 28 কি দেখা যাচ্ছে? আচ্ছা আশা করি দেখা যাচ্ছে। দেখো আচ্ছা, 28 এর অ্যান্সার, সঠিক অ্যান্সারটা জানাও ভাইয়া। 28 এর সঠিক অ্যান্সারটা জানাও। আচ্ছা দেখো এখানে কি বলছে, বৃত্তের অন্তর্লিখিত সামুদ্রিক একটি কি, মানে বৃত্তের ভিতরে একটা সামুদ্রিক আঁকলাম, মনে করো একটা বৃত্ত, কনসেপ্ট গুলো বুঝতে হবে। বৃত্তের ভিতরে একটা সামুদ্রিক আঁকলাম, তো ধরো এইখান থেকে আমরা এই দিকটা রেখে নিলাম, আর কি করলাম, এই দিকটা রেখে নিলাম। ওকে, তো এইখান থেকে আমরা যোগ করে দিলাম, এইখান থেকে যোগ করে দিলাম। ওকে, ওকে, তো এইভাবে মনে করো একটা সামুদ্রিক অঙ্কন করলাম। ওকে, তো কি বলছে, বৃত্তের অন্তর্লিখিত সামুদ্রিক একটি কি বলতো, সামুদ্রিকটা কি হইতে পারে, এইখান থেকে আঁকলাম, এই এই যে সামুদ্রিক আঁকলাম, এটা কি হইতে পারে, একটি ট্রাপিজিয়াম, রম্বস, আয়ত নাকি বর্গ, কি হবে বলতো? দেখো ভাইয়া, এইখানে যে বৃত্তের ভিতরে যে সামুদ্রিক আঁকলাম, এইটা কি, এইটা কি হইবে জানো, এইটা হইবে একটা আয়ত। তোমাদের একটু বলে দিলাম, এইটা কি হইবে, বৃত্তের ভিতরে যদি কোনো সময় সামুদ্রিক অঙ্কন করি, সেইটা হইবে আয়ত হয়ে যাবে। আশা করি তোমরা ক্লিয়ার। হ্যাঁ আয়ত, এই তো। ঠিক আছে, এরপর আমরা পরবর্তীতে চলে যাই। দেখো আজকে প্রচুর এমসিকিউ আছে, শেষ করতে পারবো আজকে? আচ্ছা দেখি, টার্গেট তো আছে, আজকে শেষ করে দেবো। ওকে, তো তো তারপর দেখো আমরা এবার একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ তে চলে যাব। তো দেখো এইটা 29 দেখা যাচ্ছে। আচ্ছা এই দেখো 29 নাম্বার, এইটা দেখো এইখানে কি বলা আছে। দেখো বলা আছে কি, ওকে, ও বৃত্তের কেন্দ্র পি ও কিউ, দেখো পি ও কিউ মানে এই কোণটা। ওকে, এই কোণটা 88 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে, ধরলাম। তো দেখো পি আর কিউ মানে এইখানে আর কোণটা বের করতে বলছে, মানে এই যে কোণটুকু, মানে এই কোণটা বের করতে বলছে। ওকে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই কোণটাকে বের করতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, পি আর কিউ মানে এই কোণটা দেওয়া আছে, তাহলে এই কোণটা বের করবো। তাহলে দেখো এইখানে একটা ভাইয়া একটা চমৎকার টেকনিক আছে, চমৎকার একটা শর্ত আছে, সেই শর্তটা তোমাদের জানতে হবে। ওকে, এখানে শর্তটা তোমাদের জানতে হবে। দেখো শর্তটা যদি তোমাদের বলে দেই, দেখো দেখো এইখানে শর্তটা কি, শর্তটা হলো তোমাদের আহ এইখানে দেখো এই যে ও বিন্দুতে যে কোণটা পি ও কিউ, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ভাই ভালো করে বুঝো, বুঝতে পারবা। পি ও কিউ এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই পি এস কিউ এইটা কি বলতো, এই কোণটা হচ্ছে কেন্দ্র মানে কি, বৃত্তস্থ কোণ। তো যদি কোনো বৃত্তে যদি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এই দুইটা যে কোনো একটা মান দেওয়া থাকে, আর যদি এইখানে বহিষ্ঠ কোণ একটা বের মানে অপর যদি একটা কোণ বের করতে বলে, তাহলে শর্তটা কি হবে, শর্তটা কি জানো, এইখানে শর্তটা হয়েছে, তোমাদের যদি আমি তোমাদের একটু লিখে দেই তাহলে বুঝতে পারবা। ধরো এই যে কি করবা, আমরা প্রথমে কি করব, পি এস কিউ এটা লিখলাম, কোন পি এস কিউ প্লাস এখানে কি পি ও কিউ, মানে কোন পি ও কিউ, তার মানে কি, তার মানে হইলো দেখো পি এস কিউ মানে কি, মানে বৃত্তস্থ কোণ, আর এই পি ও কিউ মানে কি, পি ও কিউ মানে কেন্দ্রস্থ কোণ। এই দুটো সমষ্টি হইবে 180 ডিগ্রি, এই দুটো সমষ্টি হইবে কি 180 ডিগ্রি। তোমরা জাস্ট এইটুকু মনে রাখবা, কি তার মানে কি হইল, কি দাঁড়াইলো, মোট কথা দাঁড়াইলো কেন্দ্রস্থ কোণ প্লাস কি বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ প্লাস বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ প্লাস বৃত্তস্থ কোণ সমান সমান 180 ডিগ্রি। এইটা তোমরা মনে রাখবা, কি কেন্দ্রস্থ কোণ প্লাস বৃত্তস্থ কোণ সমান সমান 180 ডিগ্রি। এখন কোনখানে কি মান দেওয়া আছে, যদি এইটার মান দেওয়া থাকে তাহলে এটার মান বের করতে পারবা, আবার এইটার মান দেওয়া থাকলে এইটার মান বের করতে পারবা, তাই না? তাহলে দেখো এখন আমরা কি করব। ওকে, বুঝতে পারতেছো? ওকে ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এবার একটু দেখি, এইখানে 180 ডিগ্রি মানে কি, 180 ডিগ্রি মানে হচ্ছে 2 সমকোণ, সেটা তো আশা করি তোমরা সবাই জানো, তাই না? ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করব, কোথায় ছিলাম,
এই যে এখন কোনটার মান দেওয়া আছে পি ও কিউ, তো পি ও কিউ এই যে, তাহলে কি লিখবো বা কোন পি এস কিউ প্লাস এখানে কত ছিল 88 ডিগ্রি, তো এখানে আমরা 88 ডিগ্রি লিখে দিলাম সমান সমান 180 ডিগ্রি। ওকে, তো দেখো এখান থেকে আমরা এই মানটা বের করতে পারবো পি এস কিউ। ওকে, সমান সমান 180 মাইনাস 88 সমান সমান কত আসছে দেখো 180 মাইনাস মাইনাস 88, দেখি কত আসে 92, তাই না? দেখো কত আসছে 92 ডিগ্রি। ওকে, দেখো এই এস কোণটা পেয়ে গেলাম, তার মানে কি এস কোণটা পেয়ে গেলাম। এই যে তাহলে বের করতে বলছে কি পি আর কিউ। ওকে, পি আর কিউ এই কোণটা বের করতে বলছে। তাহলে দেখো এবার আমরা কিভাবে বের করব। আচ্ছা দেখি কমেন্টটা একটু চেক করি। আচ্ছা অনেকে অ্যান্সার দিতেছে ডি। আচ্ছা দেখি ডিতে কত আছে 136 ডিগ্রি, তাই তো? আচ্ছা দেখি 136 ডিগ্রি আমাদের হয় কিনা। ওকে, তো দেখো এখন আমাদের যে শর্তটা বুঝতে হবে, তো আমরা তো এই মানটা বের করতে পারলাম, ঠিক আছে? কোনটা? এই যে এই মানটা বের করতে পারলাম। তাহলে দেখো আমাদের প্রশ্ন যদি বলতো যে এই যে কেন্দ্রস্থ কোণের মান বের করো, তাহলে তো এটা অবশ্যই বের করতে পারতাম এইভাবে, মানে সরি এই যে বৃত্তস্থ কোণের মানটা। তাহলে দেখো তাহলে কেন্দ্রস্থ কোণের মান জানি, বৃত্তস্থ কোণের মান বের করে ফেললাম। তাহলে দেখো পি আর কিউ, তাহলে আমাদের এই কোণের মানটা বের করতে হবে, তাই না? তাহলে এই কোণের মানটা কিভাবে বের করবো দেখো, এইটা কিন্তু আমাদের ইতিমধ্যে তোমাদের একটা শর্ত শিখিয়েছিলাম। কি সেই শর্তটা কোথায় ছিল? এই যে দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি 2 গুণ ছিল। ওকে, তো এই শর্তটা দিয়েই তো আমরা এখানে মানগুলো বের করতে পারি, তাই না? তাহলে দেখো সেই শর্তটা আমরা যদি দেখি এইখানে কি ছিল, কেন্দ্রস্থ কোণ আমরা যদি শর্তটা লিখি, মনে করো কেন্দ্রস্থ কোণ, এখানে একটু শর্টকাটে লিখি আমি, ঠিক আছে? কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের কি 2 গুণ, তো এখানে 2 দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো ওকে, এই যে দেখো এই যে শর্তটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে দেখো এবারে আমরা কি করব। আচ্ছা দেখতে পাচ্ছ? আচ্ছা পি আর কিউ, এই যে দেখো কি ছিল পি আর কিউ, এই কোণটা তো সমান সমান। এখন কি করবো দেখো, আমরা জানি কি দেখো, আমরা জানি কোন ত্রিভুজের, দেখো কোন ত্রিভুজের আমরা জানি কি কোন ত্রিভুজের এখানে যদি আমরা এটাকে চতুর্ভুজ কল্পনা করি, এটাকে একটা চতুর্ভুজ, তাই না? ধরো পি এস আর কিউ, ঠিক আছে? পি এস আর কিউ। ওকে, তো এইটার কি হবে, চার কোণের সমষ্টি কত হবে বলতো? দেখি তোমরা যদি একটু দেখাই, এইটা এইভাবে লিখতে পারি এখন। এই যে পি, আমরা যদি এখানে সমাধানটা করি, দেখো পি কোনটা বের করতে পারছে, পি আর কিউ এই কোনটা, তো পি আর কিউ এটা সমান সমান লিখতে পারি কি দেখো, লিখতে পারি 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি মাইনাস দেবো। এখন দেখো মাইনাসটা দেওয়ার কারণ কি, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো মাইনাস, এই যে দেখো এইখানে 88 ডিগ্রি ছিল কোনটা, এই যে পি ও পি ও কিউ ছিল 88 ডিগ্রি। তো এখন মাইনাস যদি দিই তাহলে তো আমরা এই মানগুলো বের করতে পারবো। তাহলে দেখো এখানে কি ছিল 88 ডিগ্রি, মানে পি ও কিউ, তো এখানে এই কোণটা লিখি পি ও কিউ। ওকে, এই কোণটা লিখলাম। দেখো পিও কিউ লিখলাম। ওকে, তাহলে দেখো পিও কিউ কোনটা ছিল, পিও কিউ এই যে দেখো পিও কিউ কোনটা ছিল, পিও কিউ মানে কি ছিল, এটা ছিল কেন্দ্রস্থ কোণ। তো দেখো এই যে কেন্দ্রস্থ কোণ, এখানে আমরা লিখছিলাম কি কেন্দ্রস্থ কোণ সমান সমান কি বৃত্তস্থ কোণ ইন্টু 2। ওকে, বৃত্তস্থ কোণ ইন্টু 2। তো দেখো এখান থেকে যদি আমরা বৃত্তস্থ কোণটা বের করতে চাই, দেখো এখানে থেকে বৃত্তস্থ কোণটা যদি বের করতে চাই তাহলে লিখতে পারি কি বৃত্তস্থ কোণ সমান সমান কেন্দ্রস্থ কোণ ডিভাইডেড বাই 2। ওকে, তার মানে কি লিখতে পারি 1/2 ইন্টু কেন্দ্রস্থ কোণ। ওকে, কেন্দ্রস্থ কোণ 1/2 ইন্টু কেন্দ্রস্থ কোণ। তো এইটাকে আমরা কি করব, এখানে এখন লিখবো যেহেতু 1/2 হয়, তো এখানে আমরা এখানে হাফ দিয়ে দেবো। হাফটা কিভাবে আসলো,
এই যে বৃত্তস্থ কোণটাকে যদি আমরা এখানে রাখি, তো এখানে কেন্দ্রস্থ কোণ মানে বৃত্তস্থ কোণটা যদি বের করতে চাই, তাহলে কি হবে, বৃত্তস্থ কোণ সমান সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে দেখো কি হয়, এই যে দেখো তাহলে কি হয়, 180 ডিগ্রি মাইনাস, পিও কিউ কত ছিল, পিও কিউ ছিল যে কত 88 ডিগ্রি, তাই না, ডিভাইড বাই 2, তার মানে কত 180 বিয়োগ 44। তাহলে দেখো কত আসে, 180 বিয়োগ 44। দেখো এইটা অনেকে অনেক ভাবে করে, ঠিক আছে, 130 দেখো 36 আসে, 136, যে যেভাবে বুঝো, মানে আমাদের কথা হচ্ছে বুঝতে পারাটা, ঠিক আছে, বুঝতে পারতে হবে আমাদের বিষয়টা, সেটাই আর কি। দেখো এইটা অর্ধেক নেওয়ার কারণ কি, দেখো এইটা অর্ধেক নেওয়ার কারণ তো তোমাদের প্রথমে যেটা শিখেছিলাম সেই জিনিসটাই আর কি মূলত এখানে কাজে লাগছে, ঠিক আছে, সেইটা এই যে কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের 2 গুণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের 2 গুণ, বা এটাকে এইভাবে রাখতে পারি, বৃত্তস্থ কোণ হচ্ছে কি কেন্দ্রস্থ কোণের কি হাফ, ঠিক আছে, মানে এইটা এইভাবে বলা যায়। দেখো এটা যদি তোমাদের একটু বলে দিই, এখানে লেখা আছে, আমি একটু তোমাদের বলতেছি, দেখো এই যে ওই জানি ছিল, আচ্ছা, হ্যাঁ পেয়েছি। তো দেখো এইটা আসলে এইভাবে বলা ছিল যে তোমাদের আহ, চাপের উপর দণ্ডাবার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তোমরা অন্যভাবে সূত্রটা মনে রাখতে পারো, সেইটা হচ্ছে কি চাপের উপর মানে বৃত্তের চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, চাপের উপর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ঠিক আছে, বৃত্তস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তোমরা এইভাবে মনে রাখতে পারো, বা আমি যেটা শিখেছি সেইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে, মোট কথা হচ্ছে একই জিনিস, ঘুরে ফিরে একই আর কি বিষয়। তো যার যেভাবে মনে রাখতে পারো, মানে যে যেভাবে মনে রাখতে পারো, দুইটাই নিয়ম, যে মনে রাখতে পারো যে কোনো একটা মনে রাখবা, আশা করি বাকিগুলো তোমার পারবা। তো এরপরে দেখো, এরপরে আমরা বলছি পরবর্তী এমসিকিউ তে চলে যাই। দেখো এই যে খুবই একটা সুন্দর এমসিকিউ, এটা আমরা ইতিমধ্যে পড়ছি এই ধরনের এমসিকিউ। দেখো সেটা কি, দেখো এই 30 নাম্বারটা দেখো ভাইয়া, 30 নাম্বার, 30 নাম্বার দেখা যাচ্ছে, হ্যাঁ এই দেখো 30 নাম্বারটার দিকে একটু তাকাও, তাহলে দেখো 30 নাম্বারটা করতে পারবো তোমরা সবাই, এটা তোমাদের ইতিমধ্যে শিখেছি এই টেবিল ম্যাথ। তো এখানে আছে একটা বৃত্তি দেওয়া আছে, তো এখানে বলছে কি এ বি সি ডি, আর এখানে দেওয়া আছে বলছে কি এবিসি কোণ কত, মানে বি কোণটা কত, মানে এই কোণটা। তো তোমাদের শর্তটা শিখেছিলাম যে বৃত্তের বহিস্থ কোণ হচ্ছে আহ, কি বহিস্থ কোণ কি কেন্দ্রের বিপরীত কেন্দ্রস্থ কোণের কি সমান, বিপরীত কেন্দ্রস্থ কোণের সমান, সরি বিপরীত বৃত্তস্থ কোণের সমান, কেন্দ্রস্থ কোণ না, বিপরীত বহিস্থ কোণ সমান, বৃত্তের বহিস্থ কোণ সমান, এখানে যে চতুর্ভুজের বহিস্থ কোণ সেইটা সমান কি কেন্দ্রস্থ, সরি বৃত্তস্থ, আহ, বৃত্তস্থ বিপরীত বৃত্তস্থ, বিপরীত বৃত্তস্থ কোণের সমান, মানে এই যে কোণটা এটা বিপরীত কোণ হচ্ছে এইটা বৃত্তস্থ কোণের সমান, তাহলে এইটা যদি 82 ডিগ্রি হয় তাহলে এইটাও 82 ডিগ্রি হবে। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার, মানে আশা করি তোমরা বুঝতে পারতেছো বিষয়টা, ঠিক আছে। তো দেখো এটা কত হবে, ছোট ক, এই যে ছোট ক সঠিক অ্যান্সার, এটা এই যে এখানে লেখা আছে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে, মানে এই যে বাহুটা বর্ধিত করলাম, বর্ধিত করলে যে করলে সে বহিস্থ কোণ উৎপন্ন হয়, মানে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা, এখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে তা বিপরীত অন্তস্থ কোণের সমান, তা বিপরীত অন্তস্থ কোণ, এই যে বৃত্তের চতুর্ভুজের অন্তস্থ কোণের সমান, এটা কিন্তু বৃত্তের না, এটা তো চতুর্ভুজের কোণ, তাই না, তো এটা চতুর্ভুজের অন্তস্থ কোণের সমান। ওকে, তাহলে আশা করি তোমরা ক্লিয়ার। তো এরপরে দেখি আমরা যদি আরেকটা এমসিকিউ তে চলে যাই। ওকে, তো এগুলো সব একই টাইপের ম্যাথ, তো এখান থেকে আর দেখাবো না। এরপর আমরা সম্পূর্ণ ভিন্ন টাইপের ম্যাথে চলে যাবো। দেখি এরপরে কি আছে আমাদের, এই যে দেখো এই 37 নাম্বার, এগুলো একই টাইপের ম্যাথ, দেখো চিত্রগুলো দেখেই তো তোমরা ম্যাথ গুলো করতে পারবা, তাই না। এই যে দেখো 33 নাম্বার, এই যে 33, এটা একই টাইপের ম্যাথ, ঠিক আছে। তো এগুলো তোমাদের দেখাবো না, জাস্ট তোমরা ইজিলি করতে পারবা, একটা বুঝে থাকলে বাকিগুলো কয়েক সেকেন্ডে, মাত্র 2 সেকেন্ডে, ভাই 1 সেকেন্ডও লাগে না, 2 সেকেন্ডে অ্যান্সার গুলো করে ফেলতে পারবা। তো দেখো এরপরে আমরা একটা সুন্দর একটা ম্যাথ দেখবো। তো দেখো এই যে ম্যাটটা দেখি, এটা 10/4/2023 সালে আসছিল। 43, দেখো দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। 43 কি বলছে, দুইটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে, তো আমরা প্রথমে কি করবো, দুইটা বৃত্ত আঁকবো, তাই না। শর্তটা কি দিছে এখানে, দেখো শর্তটা দিছে আমাদের দুইটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে। তো এই প্রথমটা কি করলাম, বৃত্ত আঁকলাম, আর একটা বৃত্ত এখানে আঁকলাম, মানে বহি স্পর্শ বাইরে থেকে স্পর্শ করছে দুইটা বৃত্ত। ওকে, এই দুইটা কিন্তু অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক থাকবে, দেখো তাদের মধ্যে সাধারণ কয়টি বলছে কি বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সর্বোচ্চ, এটা বলছে সর্বোচ্চ কয়টি কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব।
এইখান থেকে মানে কয়টা স্পর্শক আঁকা সম্ভব বলতে পারো? দেখি আমরা যদি এখানে একটা যোগ করে দিই, দেখো তাহলে কয়টা স্পর্শক আঁকা সম্ভব বলো তো? দেখো এইখান থেকে কয়টা স্পর্শক আঁকা সম্ভব? দেখো এইখান তো এই তো একটা অলরেডি, দেখো এটা তো মূলত যোগ করবো না ভাইয়া, এটা কিন্তু যোগ করবো না, এটা হচ্ছে কেন্দ্র, দুইটার কেন্দ্র। স্পর্শক কিভাবে আঁকে দেখো, আমি যদি তোমাদের ভালো করে শিখাই তাহলে বুঝতে পারবা। দেখো মনে করো এই একটা বৃত্ত আর একটা বৃত্ত, মানে দুইটা বৃত্ত বহিঃ স্পর্শ করছে। এখন এইখান থেকে কিভাবে স্পর্শক গুলো আঁকবো? তো দেখো স্পর্শক আঁকবো কিভাবে, একদম এইখান থেকে মানে দুইটা বৃত্ত মানে একদম ছুঁয়ে যাবে, মানে ঘেসে যাবে, এই একটা স্পর্শক আঁকা যাবে এখান থেকে, তাই না? আর একটা স্পর্শক কিভাবে আঁকতে পারি দেখি, দুইটা বৃত্তকে স্পর্শ করে যাইতে হবে। দেখো এইখানে বৃত্তটা এখানে স্পর্শ করছে, এখানে বৃত্তটা এখানে স্পর্শ করছে। আর একটা যদি আমরা এইখান থেকে আঁকি দেখি, এইখান থেকে যদি একটা আঁকি দেখো, এখানে এইটা স্পর্শ করছে, আবার এইখানে স্পর্শ করছে। আবার যদি দেখো, আবার যদি আমরা এইখান থেকে আঁকি দেখো, কিভাবে, এই যে এইখান থেকে আঁকলাম, এইখানে স্পর্শ করছে, এখানে এই যে এইখানে স্পর্শ করছে, এই বিন্দুতে এই বিন্দুতে স্পর্শ করছে। তাহলে দুইটা বৃত্ত থেকে আমরা কয়টা স্পর্শ আঁকতে পারলাম? একটা, দুইটা, তিনটে, তাই না? দেখি সঠিক অ্যান্সার কয়টা হবে তাহলে, তিনটা। ওকে, হ্যাঁ ইতিমধ্যে আমরা সঠিক অ্যান্সার দিতেছো। দেখো ভাইয়া, যারা ঘ বলছো, ঘ হবে না ভাই, এটা সঠিক অ্যান্সার হবে কয়টা? তিনটা। এই যে দেখো খ নাম্বার সঠিক অ্যান্সার, তিনটে স্পর্শ করা সম্ভব। হ্যাঁ, তো এরপর যদি আমরা অন্য একটা টাইপে চলে যাই, দেখো বরিশাল বোর্ড 2023 সালে আসছে, ঠিক আছে? দেখি এইটা প্রশ্নটা কি ছিল, 44 নাম্বার এমসিকিউ, দেখো 44। তো এখানে কি বলছে, দুইটি বৃত্ত, কি বলছে, দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? এই যে সেইটা কি, সেইটা এখানে দেখো দুইটা বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকার পরে কি বলছে, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে। তো দেখো দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করালাম, ওকে, পরস্পরকে যদি ছেদ করে, এই তো যারা ছেদ করলো, ওকে, তাহলে কি করলো, ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব? এখন এইটার মধ্যে মানে কয়টা সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? দুইটা ত্রিভুজ, সরি, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে, তো এটা তো ছেদ করে নাই, এটা কি হচ্ছে, বহু স্পর্শ ছেদ করছে। তো এটা তো ছেদ করে নাই, তাহলে আমরা আবার সুন্দর করে দুইটা বৃত্ত আঁকি বহু স্পর্শ, মানে দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করবে। তো এইখানে যদি দুইটা বৃত্ত আঁকলাম, ধর এই একটা কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এইটা কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এইটা দেখো দুইটা বৃত্ত যে আঁকলাম, এটা কিন্তু ছেদ করছে পরস্পরকে, তাই না? তাহলে দেখো এই থেকে কয়টা আমাদের এখানে আহ সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব? তাহলে এখন যদি আমরা এইখান থেকে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এইভাবে যদি রেখা দিই তাহলে কিন্তু অনেকগুলো ভাগ হয়ে যায়, তাও হয় না। এইখান থেকে যদি টান দিই, সেটা কিন্তু হবে হবে না। এখানে তো এইখান থেকে আমরা বলতে পারি, এইখান থেকে কয়টি স্পর্শ রাখা সম্ভব বলো তো? দেখো এইখান থেকে আমরা এইখান থেকে মিলাই কোনোদিন হবে, এইখান থেকে যদি মিলাইয়ে দিই কোনোদিন হবে না, এইখান থেকে মিলাইতে পারছি যেহেতু বহিঃস্পর্শক, আর এটা তো ভিতরে নিয়ে আসছে। তো আমরা কি করবো, এইখান থেকে এই যে বিন্দু, এই বিন্দু, এখন এই বিন্দু থেকে আমরা একটা স্পর্শ রাখলাম, আর এইখানে যে বিন্দু, এইখানে যে বিন্দু, এই বিন্দু থেকে একটা স্পর্শ রাখলাম। তাহলে সর্বোচ্চ কয়টা স্পর্শ রাখতে পারলাম? দুইটা, এই একটা এই একটা, কয়টা? দুইটা। তাহলে কয়টা হইলো দেখো, আহ, দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করালে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব? দুইটা। এই যে, হ্যাঁ তোমরা এবারে সঠিক অ্যান্সার দিয়েছো, আফসানা মিমি, তারপর কি পারবিন রহমান। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো এটা দুইটা। তো এরপরে দেখি, এরপরে একটা দারুণ এমসিকিউ পেয়েছি আমরা। এই যে দিনাজপুর বোর্ড 2023 সালে আসছিল 45, এই এমসিকিউটা সমাধান করবা 45 ভাইয়া। দেখো এবারে আমরা কোথায় চলে যাব, 45-এ। আচ্ছা আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, যাই হোক, আর আমরা 15 থেকে 20 মিনিট সময় নেবো, বা হ্যাঁ আর মাত্র 15 মিনিট বাই ক্লাস নেবো, ওকে, তাহলে শেষ হয়ে যাবে। আর মাত্র ধরো 5-7 টাইম শুরু করবো, তাহলে শেষ। তো দেখো এখানে কি বলছে, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত। তো এখানে কি বলছে, 3 সেন্টিমিটার আমরা তিনটে বৃত্ত, ঠিক আছে, পরস্পর তিনটে বৃত্ত পরস্পরকে বহিঃ স্পর্শ করলে, তো আমরা তিনটে বৃত্ত পরস্পরকে বহিঃ স্পর্শ করাবো। তো প্রথমে আমরা 3 সেন্টিমিটার বৃত্ত আঁকলাম, অত্যন্ত বিশিষ্ট বৃত্ত, ওকে, তারপর একটু বাড়াবো, একটু বড় আঁকবে থেকে, তো এর চেয়ে একটু বড় একটা বৃত্ত আঁকি দেখে, সেটা আমরা কত নেবো, 4 সেন্টিমিটার। তাহলে এই যে এটা 4 সেন্টিমিটার বৃত্ত আঁকলাম, ওকে, অত্যন্ত বিশিষ্ট বৃত্ত। তারপর কি এটা আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তো এবার আমরা কি করবো, 5 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ নিয়ে আর একটু বড় হবে, মনে করো এই যে, ওকে, মনে করো কি এই যে এইখান থেকে একটু ছুঁয়ে যাইবে আর কি, এই যে তিনটা বৃত্তকে ছুঁয়ে দিলাম আমরা, এই যে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা 3, এটা 4, এটা 5, ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো কি বলছে প্রশ্নে, তিনটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে, বড় এই যে বহিঃস্পর্শ করছে, এইখানে বহিঃস্পর্শ করছে, এইখানে বহিঃস্পর্শ করছে, এইখানে বহিঃস্পর্শ করছে, ওকে। তো কি বলছে,
বহিঃস্পর্শকালে কেন্দ্রত্রয় মানে কেন্দ্রত্রয় মানে তিনটে যে কেন্দ্র কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা বের করতে বলছে। তো কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজ মানে কি, তাহলে কেন্দ্র তিনটা যোগ করে দেবো। এই যে যোগ করে দিলাম, দেখো এই যে যোগ করে দিলাম, এই যে ত্রিভুজটা হয়েছে, এই ত্রিভুজের কি বের করতে বলছে, পরিসীমা বের করতে বলছে। ওকে ভাই দেখো, এই ত্রিভুজের পরিসীমা বের করবো। তো পরিসীমা বের করার সূত্র কি আমরা সবাই জানি, কি বলতো, 2 দেখো পরিসীমা বের করার সূত্র কি, দেখে কে পারো কমেন্টে জানাও, আমি তোমাদের সমাধান করে দিচ্ছি এমসিকিউটা। দেখো আহ এখানে এটা পরিসীমাটা কিভাবে বের করবো, পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করবো, তাহলে আমরা লিখতে পারি এস সমান সমান দেখো এখানে কি বলা ছিল, দেখো আচ্ছা দেখো, তোমার যা ভুলে গেলে সমস্যা নাই। দেখো এখন আমরা কি করবো এখানে, কি বলছে, পরিসীমা, ত্রিভুজের পরিসীমা নির্ণয় করবো। তো ত্রিভুজের পরিসীমা কিভাবে নির্ণয় করো, সূত্রটা দেখো, 2 যতগুলো বাহু থাকবে ততগুলো বাহুর সমষ্টি লাগবে, বাকি 2 যতগুলো বাহু থাকবে প্রতিটা বাহুর সমষ্টি। তো তাহলে এখানে যে তিনটে বাহু আছে, তো আমরা কি লিখবো, এ প্লাস বি প্লাস সি, মানে তিনটে বাহু ধরলাম 2 × a + b + c। তাহলে 2 দেখো, তাহলে এখানে প্রথম বাহুটা ছিল কত, 3 সেন্টিমিটার, দ্বিতীয় বাহুটা বি এর মান ধরলাম কত, ওইখানে ছিল 4 সেন্টিমিটার, আর সি এর মান ছিল কত, 5 সেন্টিমিটার। তো এটা যোগ করে দেবো, ঠিক আছে, আর এখানে 2 গুণবস্তু আছে। তাহলে দেখো এখানে কত হয়, 5 আছে 9, 9 আর 3 কত, 12, তাহলে কত 12, তাহলে দেখো কত হয়, 12 দুগুণা কত, 24। তাহলে আমাদের সঠিক আনসার কত হবে, এই যে 24। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, পরিসীমা নির্ণয় করার শুধু কি, 2 যতগুলো বাহু থাকবে ততগুলো বাহুর সমষ্টি। ওকে, এই যে আমরা ত্রিভুজের পরিসীমাটা বের করছি। তাহলে দেখো এবার আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই, আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এখানে কিন্তু 24 হবে এমসিকিউর অ্যান্সার, সঠিক অ্যান্সার। তো এরপরে আমরা দেখো আহ হ্যাঁ, তো এরপরে আমরা একটু চলে যাই। আচ্ছা এইবার তোমাদের একটা বেসিক প্রশ্ন নিব আর কি, ধর্ম দেখো 51, দেখো এই যে 51, হ্যাঁ 24 হবে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। দেখো 51 কি বলা আছে, এখানে বলা আছে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, তো দুইটা বৃত্ত কি ছিল, এই যে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, বহিঃস্পর্শ না অন্তঃস্পর্শ করছে। তো অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কি, এই যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে, ক্ষুদ্রতর ব্যাসার্ধ, বৃহত্তর ব্যাসার্ধ, ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি, না ব্যাসার্ধদ্বয়ের অন্তর, কি হবে বলতো। এই যে দুইটা কেন্দ্র হয়েছে, দুইটা বৃত্ত যে আহ, পরস্পরকে অন্তঃস্পর্শ করছে। ওকে, তাহলে এই যে দুইটা কেন্দ্র হয়েছে, এই কেন্দ্র দুটো যদি যোগ করে দেয়, তাহলে এই যে রেখাটা পাই, এই রেখাটা কি সমান হইবে, ক্ষুদ্রতর ব্যাসার্ধের সমান, বৃহত্তর ব্যাসার্ধের সমান, নাকি তোমাদের ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি, নাকি ব্যাসার্ধদ্বয়ের অন্তর, দেখি কে পারো। আচ্ছা তোমরা যদি না পারো আমি বলে দিব, সমস্যা নেই, এটা হবে ব্যাসার্ধদ্বয়ের অন্তর, ব্যাসার্ধদ্বয়ের কি অন্তর হইবে, এই যে এই হবে ব্যাসার্ধদ্বয়ের অন্তর। ওকে, তো দেখো হ্যাঁ, তোমরা কমেন্ট করো ভাইয়া। আচ্ছা ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি না ভাইয়া, ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি হবে না, ব্যাসার্ধদ্বয়ের অন্তর হবে। ওকে, বুঝতে পারতেছো, আচ্ছা ঠিক আছে। তো এরপর দেখো, এরপর আমরা পরবর্তী এমসিকিউ তে চলে যাব। আচ্ছা দেখো এবার তোমাদের সম্পূর্ণ একটা সুন্দর একটা এমসিকিউ দেখাবো, অন্য টাইপের মানে ভিন্ন টাইপের, এটা সম্পূর্ণ আলাদা। এমসিকিউটা কি দেখো, বুঝতে পারো ভাই, একটু মাথাটা খাটাও। এইখানে কি বলা আছে দেখো, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে। তো আমরা প্রথমে কি করবো, দুইটা বৃত্ত আঁকবো, তো অন্তঃস্পর্শ করাবো। তো কি করলাম, প্রথমে দুইটা বৃত্ত আঁকি, দেখো এইটাকে অন্তঃস্পর্শ করলো। ওকে, অন্তঃস্পর্শ করে এদের একটির ব্যাস 10 সেন্টিমিটার, একটি ব্যাস মানে একটার ব্যাস দেওয়া আছে কত বলতো, 10 সেন্টিমিটার। ওকে, আর অপরটির ব্যাস, অপরটি কিন্তু ব্যাসার্ধ, এখানে একটা ব্যাস
আরটা দেওয়া আছে ব্যাসার্ধ। তো দেখো ব্যাসার্ধ, ওকে, ব্যাসার্ধ কত 4 সেন্টিমিটার। তো আমরা সবসময় ব্যাসার্ধ নিয়ে কাজ করি, তাই না? তো এই ব্যাসটাকে আমরা ব্যাসার্ধে রূপান্তর করব। তাহলে ব্যাসার্ধ যদি রূপান্তর করি 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 সেন্টিমিটার। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো এখানে কি বলছে, এদের কেন্দ্র দ্বারা মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার। তাহলে দেখো, দেখো তাহলে এই যে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মানে এই যে দূরত্ব, মোট দূরত্ব তাহলে কত হইবে? তাহলে দেখো 5 আর 4 যদি যোগ করে দিই, দেখো এইখানে ব্যাস ছিল, এটাকে ব্যাসার্ধে রূপান্তর করলাম। কারণ এইখানে মধ্যবর্তী কেন্দ্র দ্বারা কি বলছে? মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তার মানে এখানে যে ব্যাসার্ধ আর কি, ঠিক আছে? ব্যাস কোনটাকে বলে বলো তো? আচ্ছা, তোমাদের যদি একটু বেসিক বোঝাই, দেখো বুঝতে পারো একটু সবাই জানো, এই ওখানে বিশিষ্ট বৃত্তের এইটি হলো জ্যা, আর এই যে রেখাটা নিলাম এটা হচ্ছে বৃত্তের বৃহত্তর জ্যা। ওকে, আর এইটি হলো কি বলতো? এইটি হইলো কি? ব্যাসার্ধ। ওকে, আর সম্পূর্ণটা হলো ব্যাস, সম্পূর্ণটা ব্যাস, আর এইটুকু হইলো কি? ব্যাসার্ধ। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে দেখো, তাহলে এখানে বলছে কি, এই যে দুইটা বৃত্ত কেন্দ্র, কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব কত হয়, তাহলে এইখানে ব্যাসার্ধ ব্যাসার্ধ যোগ করলে তো হয়ে যায় 5 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার যোগ করে দিই, তাহলে হয় কত? 9 সেন্টিমিটার। তাহলে আমরা সঠিক আনসার কত পাবো বলো তো? আচ্ছা, দেখো ভাই, এটা কিন্তু 9 সেন্টিমিটার হবে না, এইখানে কিন্তু টেকনিক আছে। দেখো তো, এখানে যেটা বলছিলাম, এটা তো যোগ করলেই হবে না। দেখো এইখানে যে আমাদের একটা বিষয় বুঝতে হবে। ওকে, দেখো বিষয়টা আমাদের বুঝতে হবে। এখানে একটা শর্ত আছে, শর্তটা কি জানো? দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান। বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান, এখানে কিন্তু এই বিয়োগ মানে যোগ করলে হবে না। দেখো যেটা বলছিলাম, এটা সম্পূর্ণ বাদ দাও। তো এইখানে এই যোগ চিহ্নটা বাদ দাও। দেখো আমি তোমাদের একটু ভালো করে বোঝাই, তাহলে আবার বুঝতে পারবা। তাহলে দেখো, আমি শর্তটা তোমাদের বলে দিই ভাইয়া, তাহলে বুঝতে পারবা। দেখো শর্তটা কি, দেখো শর্তটা হইলো আহ কি জানি মানে শর্তটা, দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, কি বলতো? দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ যদি করে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের যদি মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে, তাহলে কি হবে? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান। তো আমরা কি করলাম, এইখান থেকে দেখো, এইখান থেকে তো আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করছি, তাহলে বৃত্তের ব্যাসার্ধের অন্তরের সমান। আমরা কি করলাম, আমরা তো সমষ্টি করে ফেলছি। সমষ্টিতে হবে না, হবে কি? অন্তরের সমান হবে। দুই ব্যাসার্ধ দ্বয়ের অন্তরের সমান হবে। তাহলে দেখো, তাহলে কত এখানে ছিল? কত এইখানে প্রথমটার ব্যাস ছিল 10 সেন্টিমিটার, এইটা অর্ধেক করলে হয় 5 সেন্টিমিটার। কারণ ব্যাসার্ধ নিয়ে কাজ করবো, ব্যাসকে নিয়ে নয়। এইখানে তো সরাসরি ব্যাসার্ধ দেওয়া আছে। এখানে ছিল কত? 4 সেন্টিমিটার। তো এটাকে যদি অন্তর করি মানে বিয়োগ ফল, তাহলে কত হবে? 5 - 4 মানে 1 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কি বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো এবার। ওকে, এবার আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এরপরে এইটা কি বলছিল? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। এইটা কোনটা? যদি এইভাবে দেওয়া থাকে বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, এইখানে যদি এই কথাটা উল্লেখ থাকে কি ভাইয়া, যদি দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে আমরা কি করবো? ব্যাসার্ধ দ্বয়ের অন্তর মানে ব্যাসার্ধ দ্বারা বিয়োগ ফলটা হবে আমাদের মধ্যবর্তী দূরত্ব। কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে কি? যদি অন্তঃস্পর্শ বলা থাকে প্রশ্নের ভিতরে, ভাই দেখো এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। যদি প্রশ্নে অন্তঃস্পর্শ দেওয়া থাকে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হইবে বলতো? কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের অন্তরের সমান। ব্যাসার্ধ দ্বয়ের অন্তরের সমান। ওকে, তো এরপরে সেম যদি আমরা অন্য একটা টাইপ দেখি, এই একই টাইপে যদি আরেকটা এমসিকিউ দেখি, সেইটা তোমরা করতে পারবে। দেখো 48 নম্বর এমসিকিউটা দেখো, এইটা সম্পূর্ণ, দেখো এটা কি? এইটা একই টাইপের ম্যাথ, খালি একটা জায়গায় একটু ভিন্ন আছে। দেখো সেইটা কি ভাইয়া? দেখো সেইটা এইখানে দেখো, বুঝতে পারো প্রশ্ন যদি করো, বস্তু দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃ স্পর্শ করে। দেখো এইখানে ছিল অন্ত স্পর্শ, উপরেরটা যেটা করাইছিলাম, দেখো এইটা ছিল অন্ত স্পর্শ, আর এইটা হচ্ছে আমাদের কি? এইটা হচ্ছে আমাদের বহিঃ স্পর্শ। বহিঃ স্পর্শ যদি বলে, তাহলে কেন্দ্রদ্বয়ের মানে বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি হবে বলতো? মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টির সমান, ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টির সমান। তো সেইটাই আর কি। তাহলে দেখো আমরা এখানে ব্যাসার্ধ দেওয়া আছে কি? একটির ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার। দেখো একটা ব্যাস দেওয়া আছে, দেখো ব্যাস দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। তো আমরা কি করবো? ব্যাসকে আমরা ব্যাসার্ধে রূপান্তর করে ফেলবো, মানে 2 দ্বারা ভাগ করবো, তাহলে কত হবে? 5 সেন্টিমিটার। তো আর একটা কি দেওয়া আছে? অপরটির ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার। এটা সম্পূর্ণ ব্যাসার্ধ দেওয়া আছে সমান সমান 4 সেন্টিমিটার। ওকে, তোমাদের সবসময় ব্যাসার্ধ নিয়ে কাজ করবো, ঠিক আছে? যদি দুইটা ব্যাস দেওয়া থাকে, দুইটাকে আমরা ব্যাসার্ধে আগে রূপান্তর করব, তারপরে কাজ করব। তো এইটাকে কি বলছে? যেহেতু বহিঃস্পর্শ করে, তাহলে কি করব? দেখো বহিঃস্পর্শ মানে কি?
এই যে এইটা মানে বহি স্পর্শ হইলো মানে এইখানে স্পর্শ করছে, ওকে। তো এইটা দূরত্ব বের করবো, তাহলে এইটা দূরত্ব কি বের করবো, এইটা দূরত্ব বের করবো তো যোগ করে, ওকে। তো এখানে কি আসছে, এখানে আসছে 5 আর এই সাইড আমরা যোগ করে দেবো, 5 আসছে কত 9 সেন্টিমিটার, ওকে। এইটা সঠিক আসছে কত 9 সেন্টিমিটার, এই যে দেখো ছোট গাছ 9 সেন্টিমিটার, ওকে। তাহলে দেখো আর উপরেরটা ছিল কি, উপরেরটা ছিল অন্ত স্পর্শ করছে মানে ভিতরে স্পর্শ করছে, সেটা কিভাবে হয় এইভাবে ভিতরে স্পর্শ করে। তাহলে এই যে দূরত্ব, এই দূরত্ব বের করবে কিভাবে, বিয়োগ করে। আর এইটার দূরত্ব বের করবে কিভাবে, যোগ করে। ব্যাসার্ধ দ্বয়ের এইটাকে বের করবো ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি, ব্যাসার্ধ এই দুটার কেন্দ্রদার দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি সমান। আর এইটা এই দুটার কেন্দ্রদার দূরত্ব হবে কি ব্যাসার্ধ দ্বয়ের অন্তরের সমান, ওকে। আশা করি তোমরা বুঝাইতে পারছো। এই দুটো থেকে ভাইয়া 100% কিংবা 90%, 99% বলো তোমাদের এমসিকিউ থাকবে পরীক্ষায়, আসার সম্ভাবনা খুবই বেশি, এগুলো বোর্ড পরীক্ষায় আসছে, ওকে। তো এরপরে সম্পূর্ণ, এরপরে আমরা ভিন্ন একটা টাইপের প্রশ্ন চলে যাবো। আমরা প্রায় ক্লাসের শেষ দিকে ভাইয়া, ঠিক আছে, আর 5 মিনিট ক্লাস নেবো। আচ্ছা, ঠিক আছে, আর ভাইয়া 5 মিনিট ক্লাস নেবো। তো এরপরে দেখি, এরপরে আমরা একটা এমসিকিউ করতে চলে যাই। এই যে দেখো, এইবারে আমরা 59, দেখো ভাইয়া কোনটা করবো, 59। দেখো এইখানে কি বলা আছে, এই যে দেখো 59, আশা করি দেখতে পাবা। বলা আছে ও কেন্দ্র, কেন্দ্রিক বৃত্ত, ও কেন্দ্রিক বৃত্তে পি এ, কই পি এ এবং কিউ এ মানে কিউ এ দুইটি স্পর্শক হলে, অবশ্যই এই দুইটা স্পর্শক হলে এক্স এর মান কত, দেখো এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে বলছে। তো আমরা কি জানি, দেখো আমরা জানি কি এখানে যদি দুইটা স্পর্শক হয় আর প্রতিটা স্পর্শক, এখানে যে দুইটা স্পর্শক আঁকলাম, এই যে বৃত্তে দুইটা স্পর্শক আঁকলাম, দেখো দুইটা স্পর্শক কি সমান। দেখো এই যে স্পর্শকটা আর এই যে স্পর্শক মানে কিউ এ এবং পি এ যে স্পর্শক আঁকলাম, এই দুটো কি সমান না, দেখতে তো সমান আছে নেই, তাই না। তো আমরা লিখতে পারি কি, আমরা এইখান থেকে লিখতে পারি পি এ, দেখো পি এ সমান লিখতে পারি কি কিউ এ, এইখান থেকে লিখতে পারি যেহেতু দুইটা সমান স্পর্শক, লিখতে পারি পি এ সমান কিউ এ, তাই না। এইটা আমরা লিখতে পারি এখানে, এখান থেকে এক্স এর মান বের করতে পারছি। তো এখানে দুইটা স্পর্শকের মান দেওয়া আছে, কি দেওয়া আছে, দুইটা স্পর্শকের মান দেওয়া আছে। তো আমরা যেহেতু যদি সমান হয় তাহলে আমরা মানটা বসাই, তাহলে তো হয়। পি এ কত, মানটা বসাই সমাধান করবো। পি এ কত দেখি, পি এ কত 3x, 3x প্লাস 7 সমান সমান কিউ এ কত 4x প্লাস 1, 4x প্লাস 1। তো এই সমাধান করি, এক্স গুলো আমরা বাম পক্ষে নিয়ে আসি, 3x মাইনাস 4x সমান সমান 1 মাইনাস 7, ওকে। তাহলে দেখো কত হয়, কত হয় মাইনাস এক্স সমান সমান মাইনাস 6। তো উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, অতএব এক্স সমান সমান 6, তাই না। তো এক্স সমান সমান 6 সঠিক আনসার। দেখি কই আছে, যে ছোট ক, এই যে ছোট ক সঠিক আনসার। আচ্ছা দেখি কে কে সঠিক আনসার দিয়েছো। এগুলো ভাই খুবই সহজ ম্যাথ, এগুলো খুবই সহজ ম্যাথ, সহজ এমসিকিউ ভাইয়া। আচ্ছা দেখ ফোনটা একটু সমস্যা করতেছে। আচ্ছা, হ্যাঁ। তো এরপরে আমরা পরেরটাই চলে যাই, দেখি এরপরে আমরা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো এবারে। এগুলো কিন্তু ভাই বোর্ড পরীক্ষা যেগুলো করাবো। ও, এটা ছিল কোথায়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা। তো খুবই ভালো একটা স্কুল, যাই হোক। তো দেখো এরপরে এটা দেখো, একটি সরলরেখা, একটি কি বলছে, একটি সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। দেখো এটা বরিশাল মধ্যে যে বাইশাল আসছে, কি বলছে, একটি সরলরেখা। তো আমরা কি করবো, একটা সরলরেখা আঁকলাম, ওকে, সরলরেখা আঁকলাম। তো বলছে কি একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। তো একটা সরলরেখা, একটা যদি বৃত্ত আঁকি, তো কয়টি বিন্দুতে ছেদ করে বলো তো, দেখি কে কে বলতে পারো, কমেন্টে বলবা দ্রুত ভাই, সবাই কমেন্টে জানাও। একটা সরলরেখা একটা বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। আমার প্রশ্ন হচ্ছে এইটা, একটা সরলরেখা একটা বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করে, আমার প্রশ্ন হচ্ছে এইটা। সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো ভাইয়া, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, একদম ক্লিয়ার হয়ে যাও ক্লাসটা। দেখে কে কে পারো, খুবই সহজ, খুবই সহজ, তাই না। আচ্ছা, তাহলে দেখো এই অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এটা তো কেন্দ্র, কেন্দ্রটা বাদ দাও। তো আমরা যদি এইখান থেকে এই যে ধরো এইভাবে লাগতে পারি, এইখান থেকে এইভাবে আঁকতে পারি, বা এইভাবে আঁকতে পারি, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটা সরলরেখা আঁকলাম, এই বা তুমি যেখান থেকে তোমার ইচ্ছা মতো তুমি একটা আঁকতে পারো, যেখান থেকে মনে চাই সেখান থেকে, এখান থেকে আঁকতে পারো। বা এই যে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এইভাবে আঁকতে পারো, বা অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে মানে এইভাবে আঁকতে পারো, তুমি যে কোনো ভাবে একটা সরলরেখা আঁকতে পারো। তো অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটা সরলরেখা কয়টা বিন্দুতে ছেদ করে, দুইটা বিন্দুতে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, কয়টা বিন্দু হইলো, দুইটা বিন্দু। চারটা বিন্দু কেমন হবে ভাইয়া বলো তো, একটা সরলরেখার কথা বলছি ভাই, দুইটা সরলরেখার কথা তো বলি নাই, বলছি একটা সরলরেখার কথা। তাহলে কয়টা বিন্দুতে ছেদ করে, দুইটা বিন্দুতে ছেদ করে, একটা বৃত্তকে একটি সরলরেখা দুইটা বিন্দুতে ছেদ করে ভাই, চারটা কোনোদিন হয়। এই যে দেখো খ নাম্বার সঠিক অ্যান্সার। দেখো ভাই ভুল করছো কে কে, তোমাকে মায়ের টানে ভাইয়া,
ভুল করবা কেন? এটা তো শুধু দেখলে, এটা যে কেউ দেখলে তো বলতে পারবে যে দুইটা। তোমার জন্য এক বালতি সমবেদনা আর মায়ের তো তোমার ফ্রি। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, এরপরে দেখি, এরপরে আমরা পরের টাইপে চলে যাই, দেখি এরপরে আমরা কোনটা করবো। এই কি আছে, কি বলছে 61। আচ্ছা 60 তো গেল, 61 দেখি। এই যে দেখো 61 কি বলছে, বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু, কি বলছে, বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু এবং বহিস্থ একটি বিন্দুর সংযোজক রেখাংশ একটি বৃত্তটিকে কয়টি বিন্দুতে ছেদ করে। তো বৃত্তের অভ্যন্তরস্থ, আমরা প্রথমে তাহলে কি করব, একটা বৃত্ত আঁকি, দেখি কি হয়। একটা বৃত্ত আঁকলাম, কেন্দ্র বিশেষ একটা বৃত্ত আঁকলাম। তারপর কি বলছে, বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু। তো অভ্যন্তরস্থ একটি বিন্দু নিলাম, ধরো এখানে একটা বিন্দু নিলাম, ঠিক আছে, বৃত্তের ভিতরে, এবং বহিস্থ একটি বিন্দু। তো ভিতরে বাহিরে একটা বিন্দু নি, মনে করো এইখানে একটা বিন্দু নিলাম বাহিরে, ওকে। তো বলছে কি, আহ, বহিস্থ একটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটিকে কয়টি বিন্দুতে ছেদ করে। তো দেখো এখন এই দুইটা বিন্দু যোগ করে দেব, দেখো এই দুইটা বিন্দু এখন কি করবো আমরা, যোগ করে দেবো সুন্দর করে, দেখো তাহলে কয়টা, কি বলছে, যোগ করে দেওয়ার পর সংযোজক রেখাংশ বৃত্তটিকে কয়টি বিন্দুতে ছেদ করে। দেখো এই প্রথমে কি করলাম, বৃত্তের ভিতরে একটা বিন্দু নিলাম, অভ্যন্তর একটা বিন্দু নিলাম, আর বাইরে একটা বিন্দু নিলাম, তারপরে কি করলাম, এই বিন্দু দুটো যোগ করে দিলাম। যদি যোগ করে দেই তাহলে কয়টা তোমার এখানে দেখো কয়টা বিন্দুতে ছেদ করবে, তাহলে বলো তো কয়টা বিন্দুতে ছেদ করবে। দেখে এইটা যদি কেউ না পারো তাহলে ভাইয়া তোমার কি বলবো, তোমার যেন 2 বালতি না 5 বালতি সমবেদনা, যাও। এইটা যদি কেউ না পারো, দেখো তাহলে এইখানে কয়টা বিন্দুতে ছেদ করছে। এই যে দেখো আমরা যে ত্রিভুজ মানে এখানে চিত্রটা আঁকলাম, এই যে দেখো কয়টা বিন্দুতে, ভাই একটা বিন্দুতে। হ্যাঁ ভাই, তোমরা রেসপন্স করো ভাই, অ্যান্সার দাও কমেন্টে। ভাই দেখো 96 কমেন্ট হয়েছে, 100 কমেন্ট পূরণ করো ভাইয়া, 100 কমেন্ট পূরণ করো। আর আমাদের শেয়ার হয়েছে কত, যাই শেয়ার করে দেখবো। আমার ভাই ক্লাস শেষের দিকে, ভাই একদম ক্লাস শেষের দিকে, আর মাত্র 2 মিনিট থাকবো, তারপরে ক্লাস শেষ। তো এটা গেল, এটা হবে তোমরা বুঝতে পারছো, একটা হবে এটাই। তো এরপর যদি আমরা পরেরটা যাই, দেখি এখানে কি বলা আছে। দেখো ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে দুইটি স্পর্শক, মানে কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই যে ও কেন্দ্র বিশিষ্ট দুইটা স্পর্শক আছে। তো আমরা ধরো দুইটা স্পর্শক আঁকলাম, এই একটা স্পর্শক আঁকলাম আর এই একটা স্পর্শক আঁকলাম। তো দেখো পি কিউ ও পি আর হলে ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর কি ধরনের ত্রিভুজ। তো দেখো অকেন্দ্র বিশিষ্ট ত্রিভুজ, সরি, বৃত্তে দুইটা স্পর্শক, ঠিক আছে, দুইটা স্পর্শক, একটা হচ্ছে পি কিউ, এটার নাম দিলাম পি কিউ, আর একটা নাম দিলাম কি বলতো, আর একটা নাম দিলাম পি আর। এই যে পি আর, ওকে, পি আর নাম দিলাম, এই যে দেখো পি আর নাম দিলাম, এই যে এইটার পি কিউ আর পি আর নাম দিলাম। সেটা যদি হয় তাহলে ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর, ওকে। তো দেখো তাহলে দেখো, আচ্ছা এটা যদি সুন্দর করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হইতো, ঠিক আছে। আচ্ছা তোমাদের এটা অন্যভাবে আমি আঁকাই, দেখো ওভাবে আঁকলে হবে না, দেখো অন্যভাবে তোমাদের শিখে তাহলে বুঝতে পারবা। ধরো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আঁকলাম একটা, এই যে আঁকলাম। তো এটা দুইটা স্পর্শক আঁকতে হবে, তাই না। তো দেখো আমরা এখন দুইটা স্পর্শক আঁকি সুন্দর করে এখানে। আচ্ছা বৃত্তটা সুন্দর আঁকতে হবে, তাই না হলে হবে না, একদম রাউন্ড আঁকতে হবে। তারপর মনে করো এখান থেকে একটা বিন্দু নিলাম, তারপর এখানে দুইটা স্পর্শক আঁকি, এই যে ধরো দুইটা স্পর্শক আঁকলাম, ওকে। তাহলে দেখো এইখানে সেট করছে, এইখানে সেট করছে। তো এটা ছিল কি, একটা ছিল পি কিউ, একটা পি আর, পি কিউ, পি, এই পি কিউ, আর এটা ছিল পি আর, ওকে। তাহলে দেখো এখন একটা ত্রিভুজ অঙ্কন করবো এখানে, সেইটা কি, দেখো কি বলছে, পি কিউ আর কি ধরনের ত্রিভুজ, পি, সরি দেখো পি কিউ আর পি আর, সরি পি কিউ পি আর, হ্যাঁ পি কিউ পি আর। তো তাহলে এইটা বুঝতে হবে ভাইয়া, এইটা দেখলে হবে না আমাদের। এইখানে বলা আছে কি, দেখো পি কিউ পি আর, যেহেতু দুই জায়গায় পি আছে, তাহলে আমরা এইভাবে একদম জাস্ট নামটা চেঞ্জ করবো। তাহলে তাহলে দেখো কিভাবে হবে, এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা রাউন্ড বৃত্ত আঁকবো, ওকে। তো একটা হবে কি পি, দেখো এই যে এবার বুঝতে পারবা, এই যে আঁকাটা ঠিকই আছে আমাদের, দেখো এই যে আঁকলাম, এই যে আঁকলাম, দেখো দুইটা কি আঁকলাম, স্পর্শক আঁকলাম, ঠিক আছে। কি বলছে, এই যে স্পর্শক আঁকলাম, একটা হচ্ছে পি কিউ, একটা পি আর। তো এটা ধরলাম পি কিউ, আর একটা হচ্ছে পি আর, ওকে। তো এখানে প্রশ্ন কি বলছে, প্রশ্ন কি বলছে, দেখো পি কিউ আর তার মানে কি পি
কিউ আর, মানে এখানে যোগ করতে বলছে, ঠিক আছে। এইখানটা যদি আমরা যোগ করে দিই, দেখো পি কিউ আর যদি যোগ করে দেয় তাহলে যে ত্রিভুজ উৎপন্ন হবে, এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ বলতো? এই যে পি কিউ আর যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এটা কোন ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু, দেখো তো, নাকি সমকোণী? দেখো তো কোন ধরনের ত্রিভুজ উৎপন্ন হয়েছে পি কিউ আর? দেখো সমদ্বিবাহু। এই যে দেখো কোন কথা বল, এইখানে দেখো এখানে কিন্তু দুইটা বাহু সমান, যেহেতু দুই ক্ষেত্রে পি আছে, যেমন কি পি কিউ পি আর, পি কিউ পি আর, তাহলে কি হবে? যে দুইটা বাহু সমান তাহলে কি হবে? সমবাহু ত্রিভুজ। এই রীতিমতো তোমার অনেকে সঠিক আনসার দিতেছ ভাইয়া। আচ্ছা ভাইয়া, এই অধ্যায় সব উপপাদ্য নিয়ে একটা ক্লাস নিলে অনেক উপকৃত হবো। আচ্ছা ভাইয়া, আগে আমরা এমসিকিউটা শেষ করি, তারপরে তোমাদের ও সম্পাদ্য উপপাদ্য বাকি থাকা তো এইটা ক্লাস নেবো, আর সাথে টেস্ট পেপারে সৃজনশীল সলভ করে দেবো, ওকে? আচ্ছা, তো এরপর দেখো এটা তাহলে আমাদের হয়ে গেল, এটা হবে সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এই তো এই যেগুলো করাইলাম ভাইয়া, এগুলোই বারবার একই টাইপের প্রশ্ন, ওই যে পরিবৃত্ত, ঠিক আছে। আহ, ঠিক আছে, তো আজ তো সেখানেই থাক নাকি? প্রায় 1.5 ঘন্টার মতো কাছাকাছি আমরা। তো আজকে খেলা শেষ, ঠিক আছে। আর যে বাকিগুলো যে এমসিকিউ গুলো আছে সেগুলো তোমরা বাসায় দেখবা, সব যেগুলো করেছে ভাই এগুলোর ভিতরে সব ঘুরাই ফিরিয়ে। তো আজকে খেলা সব এই পর্যন্তই ভাইয়া। তো আবার সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভাইয়ের জন্য দোয়া করো। আর আসসালামু আলাইকুম। আজকে খেলা ভাই এখানে শেষ, ওকে? সবাই ভালো থাকো, আল্লাহ আল্লাহ